আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছো। তো যারা ক্লাসে যুক্ত একটু জানিয়ে দাও যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। যারা ক্লাসে যুক্ত আছো তারা একটু আমাকে কনফার্ম করো যে আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা আর স্ক্রিনটা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। সব কিছু ক্লিয়ার থাকলে ইনশাল্লাহ আমরা ক্লাসটা শুরু করব। কোষ রসায়ন চ্যাপ্টারটা মেবি তোমাদের শর্ট সিলেবাসে ছিল না, তাই না? হুম, মনে হয়। তো আর তাছাড়া কোষ রসায়ন চ্যাপ্টারটা আমার কাছে বেসিক্যালি মনে হইতো, ঠিক আছে, যে বোটানি সবচাইতে কঠিন চ্যাপ্টারগুলোর একটা, ঠিক আছে। আর সবচাইতে বড় কথা হলো কোষ রসায়ন চ্যাপ্টারটা আসলে এক মতো একটা, যদি তোমাদের শর্ট সিলেবাসে থাকতো তাহলে হয়তো জানতা। এটা আসলে অনেক কিছু বুঝায় টুঝায় পড়ানোর ব্যাপার। চ্যাপ্টারটা মোটামুটি বড় আছে এবং বোঝানোর অনেক কিছু আছে। তো সব কিছু হয়তো আমরা ডিটেলসে আজকে বুঝাইতে পারবো না, কারণ আমাদের তো এক ক্লাসে শেষ করতে হবে। সব কিছু বুঝাইতে গেলে ক্লাস বাজবে কয় ঘন্টা, 5-6। তো যাই হোক, তারপরে যতটুকু বোঝানো দরকার আর ট্রাই করবা, ইচ্ছা করবা যে, কিন্তু সেটাই বুঝে বুঝে কোনটা আমার লাগে না, ঠিক আছে? এটা বুঝে পড়তে হবে। তো কেউ একজন জানাও কমেন্ট করে যে আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা। যদি সাউন্ড আর স্ক্রিন ক্লিয়ার থাকে তাহলে আমরা ক্লাস শুরু করব। কেউ একজন একটু কমেন্ট করে জানাও যে ভাইয়া কথা ক্লিয়ার আছে, সব কিছু ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা শুরু করব। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো আশা করি সব কিছু ঠিক আছে। তো চলো আমরা শুরু করি। আর দেখো, কোষ রসায়ন অনেক কঠিন লাগে অনেকের কাছে, ঠিক আছে, একটু বাইচা ছাঁচা পড়তে হবে। ওকে। আর কোষ রসায়নে দেখবা যে দুইটা টপিক আছে, বিশেষ করে এটা হলো যে ভাইয়া এনজাইমের ব্যবহার, বুঝছো? এনজাইমের ব্যবহার, এনজাইমের ব্যবহার। আর তাছাড়া মনে করো যে এখানে আমরা যেগুলো পড়বো, ঠিক আছে, প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট, সব কিছুর কি বাবা বৈশিষ্ট্য বাবা, এই বৈশিষ্ট্য, এই দুইটা জিনিস সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। এই দুইটা জিনিস থেকে সবচাইতে বেশি প্রশ্ন আসছে পর্যন্ত, ঠিক আছে। তো এই দুইটা একটু বেশি করে পড়বা, মানে বেশি ভালো করে পড়বা। ওকে, তো চলো আমরা শুরু করি। দেখো, এখানে বলছে যে প্রোটোপ্লাজমের প্রায় শতকরা কত, 60 থেকে 90% হলো পানি। ওকে, এবং দেখো নিচে আসো যে জৈব উপাদান যত, মানে পৃথিবীতে যত জৈব উপাদান আছে সব কিছু করে কি জাস্ট এই 17টা মুখস্থ করবা? অবশ্যই না। 17টা মূল্য কিন্তু মুখস্থ করা লাগবে না, শুধু সংখ্যাটা জানা লাগবে যে যত ধরনের আছে সকল কয়টি মূল্য দ্বারা, এই মূল্য দ্বারা, ঠিক আছে। এখানে কিছু লাগবে না, নিচে আসো। দেখো এখানে বলছে জীবনের অত্যাবশ্যকীয় এলিমেন্ট হলো 92টি। জীবনের অত্যাবশ্যক এলিমেন্ট কয়টি ভাইয়া? 92টি, ঠিক আছে। এবং 92টির ভিতরে 96% গঠিত হয়েছে এই অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন এবং নাইট্রোজেন দিয়ে, ঠিক আছে। তোমরা মনে রাখবা কন দিয়ে, হ্যাঁ এটা কি হইলো, HON, ঠিক আছে, কন দিয়ে। আমরা ভিত্তি চপসের সাথে পরিচিত অনেক জায়গায় পড়ছি, ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে তোমরা কি চপস না পড়ে কন পড়বা বা চন পড়বা, যে যেটাই বলো না কেন, ঠিক আছে। ওকে, তাহলে 96 অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন এবং নাইট্রোজেন, ঠিক আছে। ওকে, দেখো নিচে একটা বোল্ড লাইন একটা কথা বলছে, সে অংশ যা তার বৈশিষ্ট্য বলা হয় অ্যাটম বা পরমাণু। ওকে, তারপরে এখানে আমরা বিভিন্ন ধরনের বন্ড দেখবো বা বন্ধন দেখবো, ঠিক আছে। যেমন রাসায়নিক বন্ধন,
রাসায়নিক বন্ধন তিন প্রকার, একটা হলো আয়নিক বা কি যেটাকে বলে সমযোজী বন্ধন, ঠিক আছে। ওকে, এবং আর একটা আছে কি দেখো যে হাইড্রোজেন বন্ধন। তাহলে রাসায়নিক বন্ধন তিন প্রকার, কয় প্রকার? তিন প্রকার, আয়নিক, সমযোজী এবং কি হাইড্রোজেন, ঠিক আছে। ইংলিশ নামগুলো মনে রাখবা, আয়নিক, কোভ্যালেন্ট এবং হাইড্রোজেন বন্ড। ওকে, তারপরে নিচে আসো, দেখো কোভ্যালেন্ট বন্ড, ঠিক আছে। কোভ্যালেন্ট বন্ড এখানে দেখো দুইটা ভাগ করছে, একটা হলো নন পোলার কোভ্যালেন্ট বন্ড, একটা হলো পোলার কোভ্যালেন্ট বন্ড। এখানে কি অর্থটা মনে রাখা লাগবে, যখন দুটি অ্যাটমের মধ্যে ইলেকট্রন সমানভাবে ভাগাভাগি হয় তখন সেটাকে বলে নন পোলার কোভ্যালেন্ট, মানে নন পোলার সমযোজী বন্ধন। আর যখন অসমভাবে ভাগাভাগি হয়, তার মানে কি সমানভাবে ভাগাভাগি হবে না, অসমানভাবে ভাগাভাগি হবে, তখন সেটাকে কি বলে? পোলার, ঠিক আছে। পোলার সমযোজী বন্ধন, সংজ্ঞাগুলা কিন্তু লাগবে, ঠিক আছে, সংজ্ঞাগুলা লাগবে। তারপরে নিউক্লিওটাইড বন্ড এবং গ্লাইকোজেন বন্ড দুইটা দেওয়া আছে, ঠিক আছে। নিউক্লিওটাইড বন্ড মানে মনে রাখবা এখানে আসলে প্রোটিনের বন্ধনকে বোঝায়, ঠিক আছে, প্রোটিন, প্রোটিন। আর গ্লাইকোসাইডিক হলো, এটা হলো আসলে তোমার দেখা যায় হলো কার্বোহাইড্রেট, ঠিক আছে, কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট। ওকে, তো দেখো যেটা বলতেছিলাম যে গ্লাইকোসাইডিক বন্ড এবং পেপটাইড বন্ড, দেখো সংজ্ঞাটা যদি একটু দেখি, যে দুটি অ্যামিনো অ্যাসিডের মধ্যকার সৃষ্ট বন্ডকে কি বলা হয়? পেপটাইড বন্ড। এবং পেপটাইড বন্ড একটি কি কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন, ঠিক আছে। ওকে, তারপরে গ্লাইকোসাইডিক বন্ড, এটা হলো মোনোস্যাকারাইড সমূহের মধ্যকার বন্ড, ঠিক আছে। মোনোস্যাকারাইড সমূহের মধ্যকার বন্ড কি ভাইয়া? গ্লাইকোসাইডিক বন্ড। মোনোস্যাকারাইড কোনগুলো আমরা একটু পরেই দেখব, আমাদের এই মোনোস্যাকারাইড নিয়ে আজকে অনেক পড়াশোনা আছে, অনেক। ওকে, এরপরে আসো দেখো কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট বা বাংলায় যাকে কি বলি আমরা? শর্করা, ঠিক আছে। কার্বোহাইড্রেট কি দেখো, সাধারণভাবে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন এই তিনটা মিলে যে যৌগ গঠন করে সেটাকে কি বলে? কার্বোহাইড্রেট। কিন্তু কার্বোহাইড্রেটের একটি স্পেসিফিক সূত্র আছে, যেখানে অর্থাৎ ওই যৌগতে কার্বন অক্সিজেনের অনুপাত থাকতে হবে 2:1, ঠিক আছে। কত থাকতে হবে? 1:2:1, যেমন গ্লুকোজ, ঠিক আছে। গ্লুকোজ দেখো এখানে কত আছে? C6H12O6, তার মানে কি এখানে 1:2:1 অনুপাতে কার্বন, হাইড্রোজেন এবং কি অক্সিজেন আছে, তার মানে কি গ্লুকোজ একটি কার্বোহাইড্রেট। কিন্তু ভাই এখানে একটা কিন্তু আছে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে 1:2:1 এই অনুপাতে থাকার পরেও ওই যৌগটি কার্বোহাইড্রেট না, মানে এই অনুপাত থাকার পরেও অনেক সময় যৌগটি কার্বোহাইড্রেট নাও হইতে পারে, আবার অনেক সময় এই অনুপাত না থাকার পরেও সেটা কার্বোহাইড্রেট হইতে পারে। যেমন একটা উদাহরণ দিচ্ছে দেখো, সুক্রোজ, কি দিছে? সুক্রোজ। এখানে কিন্তু অনুপাতটা মানে নাই, দেখো এখানে বলছে C12H22 এবং কি O11, এখানে কিন্তু 1:2:1 এই অনুপাত মানে নাই, তারপরেও কি সুক্রোজ একটি কার্বোহাইড্রেট, ঠিক আছে। ঠিক সেমভাবে অনুরূপভাবে যদি আমরা একটা কথা বলি যে ফর্মালডিহাইড এবং অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। ফর্মালডিহাইডের এখানে কি আছে দেখো, HCHO, তার মানে কি এখানে সি আছে একটা, হাইড্রোজেন আছে কয়টা? দুইটা, অক্সিজেন আছে একটা, তার মানে কি এখানেও 1:2:1 অনুপাত মানছে, কিন্তু তারপরেও কি ফর্মালডিহাইড কার্বোহাইড্রেট না, ঠিক আছে। তার মানে কি শুধু এটা হইলেই যে কার্বোহাইড্রেট হবে, আবার এটা না হইলে যে কার্বোহাইড্রেট হবে না, এমনটা না, ঠিক আছে। আবার অ্যাসিটিক অ্যাসিডের কথা যদি আমরা চিন্তা করি, এখানে দেখো কার্বন আছে কয়টা? দুইটা, হাইড্রোজেন আছে কয়টা? চারটা, অক্সিজেন আছে কয়টা? দুইটা, তার মানে এখানেও আলটিমেটলি কি 1:2:1 অনুপাতে সাজানো, কিন্তু এটাও কি না, এটাও কার্বোহাইড্রেট না, ঠিক আছে। তো আমাদের বোঝা লাগবে যে কোনগুলা, এখান থেকে প্রশ্ন করবে কিভাবে, যেভাবে করবে যে 1:2:1 অনুপাত মানার পরেও কোন যৌগটি কার্বোহাইড্রেট না, বা 1:2:1 অনুপাত না মেনেও কোনটি কার্বোহাইড্রেট, সেটা কি হবে? সেটা হবে সুক্রোজ, ঠিক আছে। তো আমাদের এগুলা বুঝতে হবে, জানতে হবে। ওকে, নিচে আসো, দেখো এখানে একটা কথা বলছে যে অধিকাংশ উদ্ভিদের শুকনো ওজনের 50 থেকে 80 ভাগই হলো কার্বোহাইড্রেট। তাহলে অধিকাংশ উদ্ভিদের, এটা কিন্তু উদ্ভিদ, প্রাণী না, ঠিক আছে। উদ্ভিদের শুষ্ক ওজনের 50 থেকে 80 ভাগই কি ভাইয়া? কার্বোহাইড্রেট, ঠিক আছে। ওকে, দেখো তারপরে নিচে আসো, কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য, ঠিক আছে। যেটা বললাম যে বৈশিষ্ট্যগুলো 100% লাগবে, মাস্ট পড়তে হবে, ঠিক আছে। বৈশিষ্ট্য তো সবগুলা লাইন পড়বা, রিডিং, রিডিং তো মাস্ট সবগুলা পড়তে হবে, কিন্তু যেগুলো দাগানো দেওয়া আছে যে কার্বোহাইড্রেট আসলে কি দানাদার চিনি, ঠিক আছে।
তন্তুময় বা পাউডার জাতীয় পদার্থ কি স্বাদহীন হইতে পারে, মিষ্টি হইতে পারে, স্বাদহীন হইতে পারে। মিষ্টি কোনগুলা? যেমন সুক্রোজ, কোনটা? সেলুলোজ। সেলুলোজ কিন্তু কি দুইটা আঙ্গারে পরিণত হয়। বেশি তাপ প্রয়োগে আঙ্গারে বা কি অঙ্গারে পরিণত, পানিতে দ্রবণীয়, ও সরি অধিকাংশ পানিতে অদ্রবণীয়। ঠিক আছে, একমাত্র কি একমাত্র মোনোস্যাকারাইড পানিতে দ্রবণীয়। ঠিক আছে, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড, অনেকগুলো কার্বোহাইড্রেট আছে, কিন্তু সবগুলাই কি অদ্রবণীয় পানিতে। শুধুমাত্র মোনোস্যাকারাইড পানিতে দ্রবণীয়, এটা খুব ইম্পর্টেন্ট। তারপর বলছে দেখ অ্যাস্টার গঠন করে, এটা মনে রাখা লাগবে। তারপর বলছে দেখো যে এরা আলোক সক্রিয়, আলোক সমানতা প্রদর্শন করে। ঠিক আছে, আলোক সমানতা প্রদর্শন করে। বৈশিষ্ট্য কিন্তু 100% লাগবে। ঠিক আছে, 100% লাগবে, মনে থাকে যেন। তারপর দেখো জীবদেহে কার্বোহাইড্রেটের ব্যবহার, এটা খুবই ইজি। দেখো তোমরা নিজেরাই পারবা, একদম ইজি ইজি কথা। যেমন কি কার্বোহাইড্রেট কি শক্তির প্রধান উৎস হিসেবে কাজ করে। তারপর কি সাপোর্টিং টিস্যুর গাঠনিক হিসাবে কাজ করে। ঠিক আছে, তারপর দেখো নিচে আছে সঞ্চয় পদার্থ হিসাবে কাজ করে। তারপরে প্রাণী দেহের হাড়ের সন্ধিস্থলে লুব্রিকেন্ট হিসাবে কাজ করে। এই কিওয়ার্ডগুলো মনে রাখবা, সঞ্চয় পদার্থ। বিপিন চক্র, ত্রিভুজ চক্রের মতো কি শ্বসনে যে গুরুত্বপূর্ণ সব ধাপগুলো আছে, এগুলো চক্রে কার্বোহাইড্রেট সক্রিয়ভাবে অংশগ্রহণ আছে। দেখো বিভিন্ন ধরনের কোএনজাইম গঠনে। ঠিক আছে, যেমন এটিপি, এনএডিপি, এফএডি। ঠিক আছে, এই ঠিক আছে, ফ্যাটি অ্যাসিড ও অ্যামিনো অ্যাসিড বিভাগে সাহায্য করে। সেলুলোজ, হেমিসেলুলোজ, কাইটিন, পেকটিন ইত্যাদি কার্বোহাইড্রেট কোষে কি প্রাচীরের প্রধান উপাদান। এই কোষ প্রাচীরের যে প্রধান উপাদান আমরা জানি অলরেডি। ঠিক আছে, ওকে। তারপরে যে আমরা জানি নিউক্লিক অ্যাসিডের অন্যতম প্রধান উপাদান রাইবোজ এবং কি ডিঅক্সিরাইবোজ হলো কি কার্বোহাইড্রেট। আমরা রাইবোজ, ডিঅক্সিরাইবোজ দুইটা নিয়ে বিস্তারিত দেখবো একটু পরে, আছে আমাদের। ঠিক আছে, ওকে। তারপরে দেখো কি বলছে, সেলুলোজ জাতীয় কার্বোহাইড্রেট উদ্ভিদকে দৃঢ়তা ও সুরক্ষা প্রদান করে। ঠিক আছে, সেলুলোজ কি প্রাচীরের মতো কাজ করে। ঠিক আছে, আমরা কোষ প্রাচীর পড়ছিলাম না, কোষ প্রাচীরের প্রধান উপাদান কি থাকে ভাইয়া? সেলুলোজ থাকে। তাহলে কি এটা প্রাচীরের মতো কাজ করবে, তার মানে কি দৃঢ়তা ও সুরক্ষা প্রদান করবে। ওকে, নিচে শ্রেণী বিভাগ। ঠিক আছে, এখন দেখো স্বাদের ওপর ভিত্তি করে কার্বোহাইড্রেটকে দুই ভাগে ভাগ করেছে, স্বাদের ওপর। ঠিক আছে, একটা ঠিক আছে, সুগার মানে কি চিনি না ভাইয়া। তো দেখো এটার যে বৈশিষ্ট্যগুলো চিনির মতো। ঠিক আছে, চিনি কি স্বাদে মিষ্টি, চিনি কি দানাদার, এবং চিনি কি পানিতে দ্রবণীয়। তিনটাই চিনির বৈশিষ্ট্য না? চিনি খাইতে কেমন? মিষ্টি লাগে, দানাদার, তারপর কি পানিতে দ্রবণীয়। এখন উদাহরণ করা লাগবে যে কোনটি সুগার জাতীয় কার্বোহাইড্রেট। উদাহরণ কি ভাইয়া? গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং সুক্রোজ। ঠিক আছে, আর নন সুগার এটা কি? এটা হলো চিনির বিপরীত, তার মানে কি স্বাদে মিষ্টি নয়, অদানাদার, পানিতে অদ্রবণীয়। মোট কথা তিনটাই বিপরীত। ঠিক আছে, এটার উদাহরণ কি ভাইয়া? স্টার্চ, সেলুলোজ এবং গ্লাইকোজেন। ঠিক আছে, উদাহরণগুলো লাগবে। তারপরে দেখো রাসায়নিক গঠনের ভিত্তি করে কার্বোহাইড্রেটকে ভাগ করা হয়েছে 4 ভাগে: মোনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এবং কি পলিস্যাকারাইড। ঠিক আছে, মোনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড। মোনোস্যাকারাইড, দেখো মোনোস্যাকারাইডে কার্বন সংখ্যা থাকে 3 থেকে 10। এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, যে মনোস্যাকারাইডে কার্বন সংখ্যা থাকে কত? 3 থেকে 10। এবং এই যে 3 থেকে 10 কার্বন সংখ্যা, এটার উপর ভিত্তি করে মনোস্যাকারাইডকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। যেমন প্রথমে দেখবা ট্রায়োজ, এই যে ট্রায়োজ। ঠিক আছে, ট্রায়োজ মানে কি 3। ঠিক আছে, তার মানে কি 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে কি বলে? ট্রায়োজ বলে। এটা কি মুখস্থ করার কিছু আছে? মুখস্থ করার কিছু নাই। এখন দেখো দুইটা উদাহরণ দিচ্ছে, একটা হলো গ্লিসারঅ্যালডিহাইড আর একটা হলো ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। ঠিক আছে, এই গ্লিসারঅ্যালডিহাইড এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটোন দুইটা হলো সরল ট্রায়োজ। ঠিক আছে, এগুলার যে গঠন টঠন বোঝানো লাগে, অনেক কিছু আছে, কিন্তু এত কিছু বোঝানোর টাইম আমাদের নাই। ঠিক আছে, যাই হোক, কিন্তু মেডিকেলে কি না বুঝলেও চলে, মেডিকেলে মনে রাখাটাই আসল। ওকে, যাই হোক, তাহলে আমরা কি জানলাম যে গ্লিসারঅ্যালডিহাইড এবং কি ডাইহাইড্রক্সি অ্যাসিটোন দুইটা কি সরল ট্রায়োজ। ঠিক আছে, এখন এই যে গ্লিসারঅ্যালডিহাইড আছে, এটা হলো ভাইয়া অ্যালডোজ শর্করা। আর ডাইহাইড্রক্সি অ্যাসিটোন এটা হলো ভাইয়া কি বলে, এটাকে বলা হয় কিটোজ শর্করা। এই যে নিচে আসো, দেখো এখানে লেখা আছে যে গ্লিসারঅ্যালডিহাইড হলো অ্যালডোজ শর্করা এবং ডাইহাইড্রক্সি
ডায়োজের ভেতরে কোনটি কোনটি পড়ে? একটা হলো গ্লিসারঅ্যালডিহাইড, একটা হলো কি ডাইঅক্সি অ্যাসিটোন। এবং যদি তোমাকে বলে যে নিচের কোনটি অ্যালডোজ শর্করা, অ্যান্সার কি হবে? অ্যাসিটোন। এগুলো মনে রাখা লাগবে, ঠিক আছে? এবং দেখো এই যে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন কিটো, এটাকে বলা হয় রিডিউসিং সুগার, ঠিক আছে? রিডিউসিং সুগার এবং নন রিডিউসিং সুগার আমরা পড়বো, একবারে পড়বো, ঠিক আছে? একসাথে পড়বো। আমরা যদি নন রিডিউসিং সুগারটা পড়ি তাহলে কিন্তু আমরা রিডিউসিং সুগার বাদ বাকি সবগুলো মনে রাখতে পারবো। মানে একটা পড়লে আর একটা আমাদের হয়ে যায়, আমরা পড়বো হবে, ঠিক আছে? ওকে, তারপরে দেখো টেট্রোজ, ঠিক আছে? তার মানে কি এখানে 4টা থাকবে। এটা বলছে দেখো 4 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে কি বলা হয়? আর ইরিথ্রোলোজ হলো কিটোজ শর্করা। একটা কথা মনে রাখবা যে লোজ থাকলেই, নামের শেষে লোজ আছে মানে সেটা কিটোজ শর্করা। লোজ আছে মানে কিটোজ শর্করা, ঠিক আছে? মানে বেশিরভাগ ক্ষেত্রে, ম্যাক্সিমাম ক্ষেত্রে লোজ আছে মানে কি সেটা কিটোজ শর্করা। তাহলে এখানে আমরা ইরিথ্রোলোজ, যে লোজ পেলাম তার মানে কি এটা কিটোজ শর্করা, ঠিক আছে? এবং কি এটার এই ইরিথ্রোলোজের কি কেলভিন চক্রে ভূমিকা পালন করে ইরিথ্রোলোজ, ঠিক আছে? ওকে, তাহলে টেট্রাজের ভিতরে আমরা কি দেখলাম? দুইটা, একটা হলো ইরিথ্রোজ আর একটা হলো ইরিথ্রোলোজ। ইরিথ্রোজ হলো অ্যালডোজ শর্করা আর ইরিথ্রোজ হলো অ্যালডোজ শর্করা, আর ইরিথ্রোলোজ কি? ইরিথ্রোলোজ হলো কিটোজ শর্করা, ঠিক আছে? মনোস্যাকারাইডে কি দেখছিলাম? একটা হলো গ্লিসারঅ্যালডিহাইড আর একটা কি ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। গ্লিসারঅ্যালডিহাইড হলো অ্যালডোজ শর্করা আর ডাইহাইড্রক্সি অ্যাসিটোন কি ছিল ভাইয়া? কিটোজ শর্করা, ঠিক আছে? তারপর দেখো পেন্টোজ। পেন্টোজ মানে কি 5, তার মানে কি 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড কি বলবো? পেন্টোজ বলবো। এখানে দেখো এখানে অনেকগুলো উদাহরণ দিচ্ছে, যেমন জাইলোজ, রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, অ্যারাবিনোজ, ঠিক আছে? এগুলো সব কি? এগুলো সব অ্যালডোজ শর্করা। এবং দেখো এই যে বলছে যে রাইবুলোজ ও জাইলুলোজ দুইটাই কি কিটোজ শর্করা। দেখো দুইটার নামে শেষে লোজ আছে, এই যে জাইলুলোজ এবং কি জাইলুলোজ, ঠিক আছে? রাইবুলোজ আর জাইলুলোজ। তার মানে আমি যেটা বলছিলাম যে নামের সাথে লোজ থাকলেই, নামের শেষে লোজ থাকলে কি সেটা কিটোজ শর্করা। তাহলে রাইবুলোজের নামের শেষে লোজ আছে এবং জাইলুলোজের নামের শেষে কি আছে? লোজ আছে। তার মানে কি দুইটাই কিটোজ শর্করা, ঠিক আছে? ওকে, তারপরে দেখো রাইবোজ। এখন আমরা যেখানে পড়লাম পেন্টোজের ভিতরে যেগুলো পড়লাম, জাইলোজ, রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, অ্যারাবিনোজ, ঠিক আছে? এখন পড়বো। আচ্ছা রাইবোজ, আমরা রাইবোজের সাথে আরএনএর একটা মিল আছে আমরা জানি, ঠিক আছে? রাইবোজকে কি বলা হয়? রাইবোজকে বলা হয় যে আরএনএর গাঠনিক একক, ঠিক আছে? দেখো যেখানে আছে এই যে যে এটাকে কি বলা হয়? আরএনএর গাঠনিক একক বলা হয় রাইবোজকে, ঠিক আছে? ওকে, তারপরে দেখো দেখো রাইবোজ শর্করা গলনাঙ্কটা লাগবে, এটা খুব ইম্পর্টেন্ট। রাইবোজের গলনাঙ্ক কত ভাইয়া? 95 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? এখানে আর কিছুই লাগবে না। নিচে আসো, আমরা এখন পড়বো ডিঅক্সিরাইবোজ। ডিঅক্সিরাইবোজ কিসের গাঠনিক একক ভাইয়া? এটা হলো ডিএনএ এর গাঠনিক একক, ঠিক আছে? এটা কিসের গাঠনিক একক ভাইয়া? ডিএনএ এর অংশ হিসেবে বা ডিএনএ গাঠনিক হিসেবে কাজ করে কি ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড বা ডিঅক্সিরাইবোজ, সরি। ওকে, তারপরে দেখো যেখানে বলছে এর 2 নং কার্বনে হাইড্রোক্সিল গ্রুপের পরিবর্তে কেবলমাত্র একটি হাইড্রোজেন পরমাণু থাকে, ঠিক আছে? এটা কেন বললো? দেখো এই যে ডিঅক্সি, আচ্ছা রাইবোজ, আমরা একটু আগে দেখলাম না রাইবোজ, এই রাইবোজ নামটা কিন্তু এখানেও আছে, জাস্ট রাইবোজ আগে কি যুক্ত হয়েছে? ডিঅক্সি। ডি মানে কি? ডি মানে 2 আর অক্সি মানে কি? অক্সিজেন। তার মানে 2 নাম্বার কার্বনে অক্সিজেন থাকবে না, সেটাকে কি বলে? সেটাকে বলে ডিঅক্সিরাইবোজ। দেখো এই যে এখানে আমরা রাইবোজ দেখছি, রাইবোজের গঠনটা দেখো, 5টা কার্বন আছে। কয়টা কার্বন আছে ভাইয়া? 5টা কার্বন। এবং দেখো প্রত্যেকটা কার্বনের সাথে ওইচ আছে, ওইচ 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 ওইচ, এখানে ওইচ আছে, ঠিক আছে? কিন্তু দেখো যেটা বললাম ডিঅক্সিরাইবোজ, তার মানে কি? ডিঅক্সি 2 নাম্বার অক্সিজেন। তার মানে বলছে এখানে ডিঅক্সি বলতে বুঝাইছে যে এখানে 2 নাম্বার কার্বনে অক্সি মানে কি অক্সিজেন থাকবে না। দেখো প্রত্যেকটার সাথে হাইড্রোজেন অক্সিজেন দুইটাই আছে, হাইড্রোজেন অক্সিজেন দুইটাই আছে, কিন্তু 2 নাম্বার যে কার্বন আছে এটা 1, এটা 2 নাম্বার কার্বনে শুধু কি আছে? হাইড্রোজেন আছে, অক্সিজেন নাই, ঠিক আছে? এর জন্য কি এটাকে বলা হয় ডিঅক্সিরাইবোজ। এই জন্য বলছে দেখো যে ডিঅক্সিরাইবোজে 2 নাম্বার কার্বনে কি হাইড্রোক্সিলের পরিবর্তে শুধুমাত্র হাইড্রোজেন পরমাণু থাকে, বুঝছো কি না? ওকে, এখন দেখো এই যে রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ দুইটার ভিতরে একটা ছক দিছে, পার্থক্য দিছে। তো পার্থক্যটা আমার পড়া লাগবে, তো আমরা কি পার্থক্যটা কিন্তু অলরেডি পারি। দেখো এখানে দেখো এখানে কি বলছে, দেখো এগুলো আমরা অলরেডি শিখছি। দেখো যে 2 নং কার্বনে রাইবোজে কি থাকে? হাইড্রোক্সিল থাকে। আর ডিঅক্সিতে কি থাকবে? 2 নং কার্বনে শুধুমাত্র হাইড্রোজেন থাকবে, ঠিক আছে? তারপরে রাইবোজে কি থাকবে? 5টি অক্সিজেন থাকবে,
কারণ 5টি কার্বনের সাথে 5টি অক্সিজেন যুক্ত আছে, কিন্তু ডিঅক্সিরাইবোজে কি 2 নাম্বার কার্বনে যেহেতু অক্সিজেন নেয়, তার মানে কি একটা অক্সিজেন কম থাকবে, সেজন্য এখানে কি 4টা অক্সিজেন পরমাণু থাকে। ঠিক আছে, এবং দেখো এখানে বলছে যে এই যে এটা হলো সবচাইতে ইম্পর্টেন্ট, যে রাইবোজ এটা ফারফিউরাল অ্যাসিড তৈরি করে, আর ডিঅক্সিরাইবোজ কি করে ভাইয়া, লেভোলিনিক অ্যাসিড তৈরি করে। এই দুইটা খুবই দরকার। ঠিক আছে, ফারফিউরাল অ্যাসিড তৈরি করে কোনটা, রাইবোজ, আর লেভোলিনিক অ্যাসিড তৈরি করে ডিঅক্সিরাইবোজ। ঠিক আছে, এবং দেখো আর একটা কথা বলছে লাস্টে, যে নিউক্লিওটাইড ও শর্করা তৈরিতে অংশগ্রহণ করে রাইবোজ, আর ডিঅক্সিরাইবোজ কি ডিঅক্সি নিউক্লিওটাইড গঠনে মানে 6 হেক্সা মানে কি ভাইয়া 6 কার্বন বিশিষ্ট মনোসাইকেলকে কি বলা হয়, হেক্সোজ বলা হয়। উদাহরণগুলো কি ভাই দেখো, গ্লুকোজ, ম্যানোজ, গ্যালাক্টোজ, এবং কি অ্যালডোজ শর্করা বা ফ্রুক্টোজ হলো কি একটি কিটোজ শর্করা। আচ্ছা ঠিক আছে, এখানে মনে রাখো এই যে গ্লুকোজ, ম্যানোজ, গ্যালাক্টোজ সবগুলাই কি অ্যালডোজ শর্করা, আর শুধুমাত্র কি ফ্রুক্টোজ একটি কি ভাইয়া কিটোজ শর্করা। ঠিক আছে, এগুলো মনে রাখা লাগবে। তারপরে দেখো গ্লুকোজকে বলা হয় রিডিউসিং সুগার। ঠিক আছে, রিডিউসিং মানে যেটাকে বিজারণ করা সম্ভব, সেটাকে কি বলে ভাইয়া, রিডিউসিং সুগার। আচ্ছা এখন দেখি আমরা গ্লুকোজ কোথায় কোথায় থাকে। দেখো বলছে যে পাকা ফল ও মধুতে গ্লুকোজ থাকে। ঠিক আছে, এবং পাকা আঙুরে গ্লুকোজের পরিমাণ 12 থেকে 30 ভাগ। ঠিক আছে, শতকরা 12 থেকে 30 ভাগ গ্লুকোজ থাকে পাকা আঙুরে। ঠিক আছে, এজন্যই অনেক সময় একে কি বলা হয়, গ্রেপ সুগার বলা হয় বা আঙুরের শর্করা বলা হয়, গ্লুকোজকে গ্রেপ সুগার বলা হয়। ঠিক আছে, তাহলে গ্রেপ সুগার কাকে বলা হয় ভাইয়া, গ্লুকোজকে। এটা কিন্তু মনে রাখা লাগবে, ভুল করলে চলবে না। ঠিক আছে, আর ফ্রুক্টোজকে বলা হয় ফ্রুট সুগার, এটা মনে রাখো। ফতে ফ্রুক্টোজ, ফতে ফ্রুট সুগার, আর গতে গ্লুকোজ, গতে কি গ্রেপ সুগার। ঠিক আছে, পেঁয়াজ কিন্তু লাগানো যাবে না, গতে গ্লুকোজ, গতে গ্রেপ সুগার, ফতে ফ্রুক্টোজ, ফতে ফ্রুট সুগার। ঠিক আছে, আমরা ফ্রুট সুগার একটু দেখবো। এবং বলছে দেখো যে গ্লুকোজ শ্বসনের প্রাথমিক পদার্থ হলো কি গ্লুকোজ, এটা আমরা জানি। তারপরে দেখো এখানে বৈশিষ্ট্য বলছে, এখানে দেখা লাগবে যে এটি কি গ্লুকোজ অ্যালকোহলে সামান্য দ্রবণীয়, কিন্তু কি ইথারে অদ্রবণীয়, এটা মনে রাখবা যে ইথারে অদ্রবণীয়। গ্লুকোজ কিসে অদ্রবণীয় ভাইয়া, ইথারে অদ্রবণীয়। ইথারে অদ্রবণীয়। তারপরে দেখো গ্লুকোজের ব্যবহারটা আমাদের লাগবে। দেখো বলছে বিভিন্ন ফল সংরক্ষণে গ্লুকোজ ব্যবহার করা হয়, বিভিন্ন ফল সংরক্ষণে কী ব্যবহার করা হয় ভাইয়া, গ্লুকোজ। তারপরে বলছে দেখো ক্যালসিয়াম গ্লুকোনেট হিসাবে ওষুধ শিল্পে গ্লুকোজ ব্যবহৃত করা হয়। তোমাকে প্রশ্ন করবে যে ওষুধ শিল্পে গ্লুকোজ কী হিসাবে ব্যবহার করা হয়, অ্যান্সার কি ভাইয়া, ক্যালসিয়াম গ্লুকোনেট। ঠিক আছে, ক্যালসিয়াম গ্লুকোনেট হিসাবে গ্লুকোজকে কী ব্যবহার করা হয়, ওষুধ শিল্পে ব্যবহার করা হয়। তারপরে দেখো মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো 5 নাম্বার, সেটা হলো যে ভাইয়া ভিটামিন সি তৈরি করার জন্য গ্লুকোজ ব্যবহৃত হয়। ঠিক আছে, ভিটামিন সি তৈরির জন্য কি ব্যবহার করা হয় ভাইয়া, গ্লুকোজ ব্যবহার করা হয়। এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই। ঠিক আছে, ওকে এখন দেখো এখানে বলছে যে গ্লুকোজের রিং স্ট্রাকচার অনুযায়ী, ঠিক আছে, দেখো যে আলফা গ্লুকোজ এবং কি আছে বিটা গ্লুকোজ, আর একটা হলো ডি গ্লুকোজ। আলফা গ্লুকোজ, বিটা গ্লুকোজ এবং কি ডি গ্লুকোজ। ঠিক আছে, তো দেখো এটা আমাদের লাগবে কোন গ্লুকোজ দ্বারা কি গঠিত হয়। যেমন বলছে এখানে দেখো যে বিটা গ্লুকোজ গঠন করে সেলুলোজ, তাহলে সেলুলোজ কোন গ্লুকোজ দ্বারা গঠিত ভাইয়া, বিটা। আলফা গ্লুকোজ কোনটি গঠন করে, স্টার্চ। আলফা গ্লুকোজ কোনটি গঠন করে ভাইয়া, স্টার্চ। আর আমরা জানি ডি গ্লুকোজ কোথায় পাওয়া যায়, কে বলতে পারবা, ডি গ্লুকোজ পাওয়া যায় উদ্ভিদে কোনটি পাওয়া যায় ভাইয়া, ডি গ্লুকোজ। ঠিক আছে, উদ্ভিদে সবসময় ডি গ্লুকোজ পাওয়া যায়। তাহলে আলফা গ্লুকোজ আমরা কোথায় পাইলাম, সেলুলোজে। বিটা গ্লুকোজ কোথায় পাইলাম ভাইয়া, স্টার্চে। বিটা গ্লুকোজ সেলুলোজে, ভুল বললাম, বিটা গ্লুকোজ সেলুলোজে, আলফা গ্লুকোজ কোথায়, স্টার্চে। ঠিক আছে, আলফা গ্লুকোজ স্টার্চে, বিটা গ্লুকোজ সেলুলোজে, আর ডি গ্লুকোজ কোথায় পাই আমরা, ডি গ্লুকোজ পাই উদ্ভিদে। ঠিক আছে, এবং এই যে ডি এবং এল গ্লুকোজ কিছু কথা আছে, তোমরা এগুলা আমরা জৈব যৌগে বামাবর্ত ডানাবর্ত পড়ছিলাম না, সামথিং লাইক দ্যাট, ওই টাইপের। ঠিক আছে, তোমরা চাইলে এখানে একটু রিং দিতে পারো, কিন্তু এখানে কিছু লাগবে না, জাস্ট এটুকু মনে রাখা লাগবে যে উদ্ভিদে কোন গ্লুকোজ পাওয়া যায়, ডি গ্লুকোজ, স্টার্চে আলফা গ্লুকোজ এবং সেলুলোজে বি গ্লুকোজ। ওকে, নিচে আসো, এই যে দেখো ফ্রুক্টোজ, আমি মাত্রই বলছিলাম যে গ্লুকোজকে বলা হয় গ্রেপ সুগার এবং ফ্রুক্টোজকে কি বলা হয় ভাইয়া, ফ্রুট সুগার বা ফলের চিনি। ঠিক আছে, তাহলে ফতে ফ্রুক্টোজ, ফতে কি ফ্রুট সুগার, এটা কিন্তু মনে রাখা লাগবে। আর ফ্রুক্টোজ সবচাইতে বেশি কোথায় পাওয়া যায়, বিট ও আখের কাণ্ড রসে প্রচুর পরিমাণে ফ্রুক্টোজ পাওয়া যায়, বিট ও আখের কাণ্ড রস। ঠিক আছে, তোমরা আখ খাইছো না, আখ খাইছো তো, আখের রস, আখ যে খাইতে আসো তার মানে কি প্রচুর পরিমাণে ফ্রুক্টোজ খাইতে আসো। ঠিক আছে, ওকে। তারপরে দেখো এটার ব্যবহার বলছে,
বিভিন্ন ধরনের ব্যবহার ট্যাবহার আছে, বিশেষ করে কনফেকশনারিতে, ঠিক আছে, কনফেকশনারিতে নানা ধরনের মিষ্টান্ন জিনিস তৈরিতে এই ফ্রুক্টোজ ব্যবহার করা হয়, এটা মনে রাখো, ঠিক আছে। বলবে যে কনফেকশনারিতে কোনটি ব্যবহার করা হয়, অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ফ্রুক্টোজ। দেখো কনফেকশনের ভিতর ফ আছে না, এভাবে মনে রাখতে হবে, ফতে ফ্রুক্টোজ, ঠিক আছে, কনফেকশনের ফতে ফ্রুক্টোজ। ওকে, তারপরে দেখো গ্লুকোজ এবং ফ্রুক্টোজের ভিতরে একটা বিস্তার আলোচনা করছে। এখানে সবচাইতে ইম্পর্টেন্ট হলো, দেখো সবগুলো তুমি পারবা, জাস্ট 5 নাম্বারটা মনে রাখা লাগবে। 5 নাম্বারটা একটু বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো যে ভাইয়া গ্লুকোজের রিং স্ট্রাকচার পাইরানোজ এবং ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার ভাইয়া কি ফিউরানোজ। এখন আমি পাইরানোজ আর ফিউরানোজ যদি দেখাইতে যাই অনেক টাইম লাগবে, ঠিক আছে। তো পাইরানোজ এবং ফিউরানোজ দেখানোর আসলে কি বলে যে টাইম নাই আমাদের, ঠিক আছে। ওকে, যাই তোমার শুধু এটা মনে রাখো যে গ্লুকোজ কি পাইরানোজ আর ফ্রুক্টোজ কি ভাইয়া ফিউরানোজ, ঠিক আছে। ওকে, এখন আমরা দেখব যে দেখো দেখো এখানে বলছে ম্যানোজ গ্যালাক্টোজ, এগুলো একটা সুগার, ম্যানোজ গ্যালাক্টোজ সেগুলো কি অ্যালডোজ সুগার, ঠিক আছে। ওকে, তারপরে দেখো যেখানে আছে এই যে একটা ছক দিছে না, আপেক্ষিক মিষ্টতা, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এটা লাগবে। সুক্রোজের আপেক্ষিক মিষ্টতা কত? 173, মল্টোজের 32, ল্যাকটোজের কত 16, স্যাকারিনের 500, এবং কি ম্যানালেনিনের কত 2000, ঠিক আছে। এখানে বিশেষ করে মনে রাখা লাগে তোমার কোনটা, ম্যালানিন এবং স্যাকারিন এবং হলো তোমার গ্লুকোজ, ঠিক আছে, গ্লুকোজ। তো যাই হোক তোমরা সবগুলাই মনে রাখা ট্রাই করবা, যে কোনোটাই পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে। দেখো তোমরা জানো যে বিশেষ করে আমরা যে রাস্তাঘাটে শরবত খাই অনেক টাইমে, ঠিক আছে, শরবত খাই না, তো রাস্তাঘাটে দেখতেছি গরমের দিনে বিশেষ করে রাস্তাঘাটে কী বেছে শরবত বেছে, তো এখানে কিন্তু শরবতের ভিতরে ওরা চিনি ইউজ করে না, ওরা কি ইউজ করে জানো, স্যাকারিন ইউজ করে, ঠিক আছে, স্যাকারিন ইউজ করে, কারণ চিনির যে দাম, ঠিক আছে। আর আমরা কি জানি চিনি বা, ঠিক আছে, চিনির আপেক্ষিক মিষ্টতা খুবই কম, কিন্তু এখানে দেখো যে স্যাকারিন আপেক্ষিক মিষ্টতা কত পাচ্ছি আমরা 500, ঠিক আছে। তাহলে কি করে, কিন্তু স্যাকারিন কিন্তু শরীরের জন্য অনেক ক্ষতিকর, সেজন্য বাইরের কি শরবত টরবত খাওয়া ঠিক না, ঠিক আছে। ওকে, তারপরে দেখো ডাইস্যাকারাইড, ঠিক আছে, ডাইস্যাকারাইড। এখন দেখবো আমরা ডাইস্যাকারাইড, ঠিক আছে, আমাদের মনোস্যাকারাইড মোটামুটি কমপ্লিট। দেখো ডাইস্যাকারাইড সাধারণ সংকেতটা লাগবে, ডাইস্যাকারাইড সাধারণ সংকেত কত, C12H22 O11, ঠিক আছে। উদাহরণগুলো দেখো যে সুক্রোজ, সেলোবায়োজ, ম্যালটোজ, ল্যাকটোজ, এগুলো কি সব ডাইস্যাকারাইডের উদাহরণ, ঠিক আছে। এবং দেখো ডাইস্যাকারাইড আসলে মনে করো যে দুইটা মোনোস্যাকারাইড মিলে একটা ডাইস্যাকারাইড গঠন করে, ঠিক আছে। মোনো মানে কি একটা প্লাস একটা, তারপর কি দুইটা হয়ে গেল, তার মানে কি ডাই হয়ে গেল, সেটাই বলছে, ঠিক আছে। দুইটা মোনোস্যাকারাইড মিলে স্যাকারাইড নিয়ে গঠিত হবে। সেই দুইটা মোনোস্যাকারাইড কি কি, একটা হলো গ্লুকোজ, একটা হলো কি ফ্রুক্টোজ। ম্যালটোজ কি কি দ্বারা গঠিত, গ্লুকোজ এবং মানে ম্যালটোজ কি দ্বারা গঠিত, দুইটা গ্লুকোজ মোনোস্যাকারাইড দ্বারা গঠিত। ল্যাকটোজ কি দ্বারা গঠিত, গ্লুকোজ এবং গ্যালাক্টোজ দ্বারা গঠিত, ঠিক আছে। ওকে, এখন আমরা আসি সুক্রোজ, ঠিক আছে। এখন আমরা কি দেখবো ভাইয়া, সুক্রোজ। ওকে, দেখো উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড হলো সুক্রোজ, এটা লাগবে আমাদের। উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড কি, উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড হলো সুক্রোজ, ঠিক আছে। ওকে, দেখো এখানে বলছে যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ উভয়ে কি রিডিউসিং সুগার, কিন্তু সুক্রোজ রিডিউসিং সুগার নয়, ঠিক আছে। আমরা দেখবো এটা এখান থেকে না পড়ে আমি একবারে পড়াই দিব কোনটা রিডিউসিং সুগার কোনটা নন রিডিউসিং সুগার, ঠিক আছে। ওকে, তারপরে নিচে আসো, দেখো এখানে বলছে যে সবুজ পাতার থেকে দেখো উদ্ভিদের সবুজ পাতায় প্রস্তুতকৃত কার্বোহাইড্রেট সুক্রোজ হিসাবে বিভিন্ন অঙ্গে প্রবাহিত হয়। আমরা যে আমাদের পেজে ডেইলি কুইজ দেই, ডেইলি কুইজ, সেই ডেইলি কুইজে আমি কোয়েশ্চেনটা দিছিলাম, অন্যান্য কুইজে 10 জন 12 জন করে অ্যান্সার দেয়, আমার এই কুইজে অ্যান্সার দিছে মাত্র মেবি 2 জন। কয়জন ভাইয়া, 2 জন, এবং 2 জনের ভিতর তার মনে হয় একজন ভুল অ্যান্সার দিছে, ঠিক আছে। তো দেখো এই অ্যান্সারটা কিন্তু ম্যাক্সিমাম মানুষই ভুল করে, কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু মনে রাখা লাগবে যে উদ্ভিদের প্রস্তুতকৃত কার্বোহাইড্রেট কী হিসাবে বিভিন্ন অঙ্গে পরিবাহিত হয় ভাইয়া, সুক্রোজ হিসাবে, এটা কিন্তু আমাদের জানা লাগবে, ঠিক আছে। এবং বলছে দেখো যে মধুর
15%, ঠিক আছে। ওকে, এবং এই দেখো শুক্রজের গলনাঙ্ক কই গেল, এই যে শুক্রজের গলনাঙ্ক হলো 188°C, ঠিক আছে। ওকে, তারপর দেখো কাজ, এই কাজটা আমাদের লাগবে, ঠিক আছে, কাজটা আমাদের লাগবে। কি বলছে যে শুক্রোজ শ্বসনের উপাদান হিসাবে ব্যবহৃত হয়, শক্তি উৎপাদন করে, ঠিক আছে। তারপর দেখো ব্যবহার, অক্সালিক অ্যাসিড প্রস্তুতের জন্য কি সুক্রোজ ব্যবহার করা হয়। তারপর স্বচ্ছ সাবান, তাহলে স্বচ্ছ সাবান এবং কি অক্সালিক অ্যাসিড দুইটার ক্ষেত্রে কি ব্যবহার করা হয়, দুইটার ক্ষেত্রে সুক্রোজ ব্যবহার করা হয়। ওকে, এবং কি বিভিন্ন মিষ্টি তৈরিতে ব্যবহার করা হয় সুক্রোজ। ওকে, এখন দেখবো আমরা সেলোবায়োজ, ঠিক আছে, সেলোবায়োজ। দেখো ওকে, সেলোবায়োজ কি একটা, সেলোবায়োজ একটা রিডিউসিং সুগার, আচ্ছা যাই হোক। তারপর দেখো মল্টোজ বা ম্যালটোজ, ঠিক আছে। দেখো এটা হলো সবচাইতে ইম্পর্টেন্ট কথা, যে ম্যালটোজ হলো একটি আংশিক রিডিউসিং সুগার। আমরা রিডিউসিং সুগার দেখলাম, নন রিডিউসিং সুগারও দেখলাম, কিন্তু এই আংশিক রিডিউসিং সুগার কোনটা, ম্যালটোজ। এটা খুব ইম্পর্টেন্ট একটা কি ইনফরমেশন, যে নিচের কোনটি আংশিক রিডিউসিং সুগার, ঠিক আছে। রিডিউসিং নন রিডিউসিং সবাই জানে, কিন্তু কি আংশিক রিডিউসিং সুগার কিন্তু বেশিরভাগ পোলাপান কি করে, ভুল করে, এটা ভুল করা যাবে না। তাহলে ম্যালটোজ কি ভাই, ম্যালটোজ হলো একটি আংশিক রিডিউসিং সুগার, ঠিক আছে। ওকে, এবং দেখো তারপর দেখো আমরা দেখবো যে আমাদের কি ডাইস্যাকারাইড, এখন আমরা দেখবো অলিগোস্যাকারাইড। অলিগোস্যাকারাইড দেখো এখানে বলছে যে সাধারণত 3 থেকে 10টি মনোস্যাকারাইড মিলে অলিগোস্যাকারাইড গঠন করে, ঠিক আছে। কয়েক থেকে 3 থেকে 10টি মনোস্যাকারাইড মিলে অলিগোস্যাকারাইড গঠন করে, ঠিক আছে। এখন দেখো অলিগোস্যাকারাইডের ভিতরে আমরা যেগুলো দেখবো সেটা হলো, নিচে আসো দেখো, ট্রাইস্যাকারাইড, ঠিক আছে। ট্রাইস্যাকারাইড উদাহরণ কি ভাইয়া, র্যাফিনোজ, ঠিক আছে, র্যাফিনোজ। তারপর কি টেট্রাস্যাকারাইড, টেট্রাস্যাকারাইড উদাহরণ কি ভাই, স্ট্যাকিওজ, ঠিক আছে, স্ট্যাকিওজ। ওকে, এখানে কি কি থাকে ভাইয়া, দেখো এখনো গ্লুকোজ, এখনো ফ্রুক্টোজ, এগুলো লাগবে না, শুধু উদাহরণগুলো মনে রাখো যে ট্রাইস্যাকারাইড উদাহরণ কোনটা, র্যাফিনোজ, টেট্রাস্যাকারাইড উদাহরণ কোনটা, স্ট্যাকিওজ, ঠিক আছে, এবং কি স্কারডোজ। ওকে, তারপর দেখো পেন্টাস্যাকারাইড উদাহরণ কোনটা ভাইয়া, ভার্বাকোজ, ঠিক আছে। পেন্টাস্যাকারাইড কোনটা ভাইয়া, ভার্বাকোজ, ঠিক আছে। ওকে, তারপরে এখন আমরা দেখবো পলিস্যাকারাইড, ঠিক আছে। পলিস্যাকারাইড যেমন আমরা জানি স্টার সেলুলোজ এবং গ্লাইকোলেজ কি গুরুত্বপূর্ণ পলিস্যাকারাইড, ঠিক আছে। সেলুলোজ প্রকৃতিতে, দেখো এখানে বলছে যে সেলুলোজ প্রকৃতিতে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়, কারণ আমরা কি জানি যে বেশিরভাগ উদ্ভিদে কি কোষপ্রাচীর সেলুলোজ নির্মিত, এবং কি তাহলে সেলুলোজের পরিমাণ কি থাকবে, বেশি থাকবে, এটা স্বাভাবিক, ঠিক আছে। এবং সেলুলোজ থাকে সবচাইতে বেশি, তারপরে থাকে স্টার্চ, এবং তার চাইতে কম থাকে কোনটা, গ্লাইকোজেন, ঠিক আছে। ওকে, দেখো বলছে এখন এই যে পলিস্যাকারাইড বিভিন্ন ধরনের ভাগ করছে, একটা হলো গাঠনিক পলিস্যাকারাইড, ঠিক আছে। গাঠনিক পলিস্যাকারাইড মানে কি, যেটা আমাদের কোন কোন পলিস্যাকারাইড ব্যবহার করা হয় বলো তো। আমরা জানি সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, এগুলো কি কোষ প্রাচীরে ব্যবহার করা হয়, তার মানে কি উদ্ভিদের গাঠনের সাথে জড়িত। এজন্য দেখো গাঠনিক পলিস্যাকারাইড হিসাবে এগুলাকে বলা হয়েছে সেলুলোজ, হেমিসেলুলোজ এবং কি পেকটিন। তারপরে দেখো মনে রাখবা গ্লাইকোজেন হলো প্রাণী দেহে সঞ্চিত খাদ্য হিসাবে থাকে, প্রাণী দেহে, ঠিক আছে। আর স্টার্চ থাকে কোথায়, স্টার্চ থাকে উদ্ভিদ দেহে, ঠিক আছে, উদ্ভিদ দেহে। আমার লেখা খারাপ, যাই একটু কষ্ট করে বুঝে নিও, ঠিক আছে। স্টার্চ কোথায় থাকে ভাই, উদ্ভিদ দেহে, আর গ্লাইকোজেন কোথায় থাকে, প্রাণী দেহে, এটা কিন্তু ভুল করা যাবে না। ওকে, এখন দেখো শ্বেতসার ও স্টার্চ, কি দেখবো ভাইয়া, শ্বেতসার ও স্টার্চ। দেখো অ্যামাইলেজ এবং অ্যামাইলোপেকটিন নামক দুইটি পলিস্যাকারাইডের সমন্বয়ে স্টার্চ গঠিত। স্টার্চ কি কি দ্বারা গঠিত, অ্যামাইলেজ এবং অ্যামাইলোপেকটিন, ঠিক আছে। অ্যামাইলেজ এবং অ্যামাইলোপেকটিন নিয়ে কি গঠিত ভাই, স্টার্চ গঠিত, ঠিক আছে। ওকে, এবং কি বলছে দেখো যে ফটোসিনথেসিস প্রক্রিয়ায় সৃষ্ট চিনির অধিকাংশই কি পরিবর্তিত হয়ে স্টার্চে পরিণত হয়। নিচে আসো দেখো স্টার্চ কোথায় জমা থাকে, উদ্ভিদের বীজ, ফল এবং কন্দ, ঠিক আছে। ফল এবং কন্দ বা যেটাকে আমরা কি বলি, টিউবার বলি, ঠিক আছে। ওকে, টিউবার, তাহলে কি উদ্ভিদের ফল, বীজ এবং কন্দতে কি থাকে, স্টার্চ জমা থাকে। আর স্টার্চের প্রধান উৎস কোনগুলা, ধান, গম এবং আলু, ঠিক আছে। কারো যদি স্টার্চের ঘাটতি দেখা যায়, সে কি খাবা, ধান খাবা, গম খাবা এবং কি আলু খাবা, ঠিক আছে। আমাদের আসলে স্টার্চের ঘাটতি কখনো দেখা দেয় না, কারণ কি আমরা সারাদিন ভাত খাই, ঠিক আছে। ওকে, আচ্ছা যাই হোক, এখন নিচে আসো।
দেখো এখানে বলছে যে স্টার্চ আয়োডিনের দ্রবণে নীল বর্ণ ধারণ করে, এটাও লাগবে। নীল বর্ণ ধারণ করে, আমরা পরবর্তী একটা ছক দেখবো, ছকের ভিতরে এটা পাবো, ঠিক আছে। ওকে, এখন আসো অ্যামাইলেজ এবং অ্যামাইলোপেকটিন। অ্যামাইলেজ এবং অ্যামাইলোপেকটিন এই দুইটা নিয়ে একটু একটু কথা বলা দরকার। দেখো তার আগে বলি যে অ্যামাইলেজ এবং অ্যামাইলোপেকটিন দুইটার ভিতরে ছোট শব্দ কোনটা বলো তো? দেখো অ্যামাইলোপেকটিনের নাম অনেকটা বড় না, আর অ্যামাইলেজ জিনিসটা ছোট না, এই জন্য দেখবা অ্যামাইলেজের সব কিছুই ছোট ছোট বা কম কম থাকবে, আর অ্যামাইলোপেকটিন সব কিছু কী থাকবে? বেশি বেশি থাকবে। যেমন বলছে যে যে দেখো অ্যামাইলেজ, দেখো আমি একাকে দাগায় দেই, অ্যামাইলেজ যেহেতু কি নাম ছোট, সব কিছু কি থাকবে? ছোট ছোট থাকবে। তাহলে আমরা একটি অ্যামাইলেজ দেখি, চলো। দেখো এখানে বলছে অ্যামাইলেজের গ্লুকোজ অণুগুলো পরস্পর কার্বনের 1 এবং 4 স্থানে যুক্ত হয়। কোন কোন স্থানে? 1 এবং 4 স্থানে। আর অ্যামাইলোপেকটিনে দেখো যে গ্লুকোজ অণুগুলো কার্বনের 1,4-এ তো যুক্ত হয়, তাছাড়াও কোথায় যুক্ত হয়? আলফা 1,6-এ বন্ধনে যুক্ত থাকে। তার মানে কি এখানে কি থাকে? বেশি থাকে। কারণ কি? এটা বড়, ঠিক আছে, এটা কি বড়, অ্যামাইলোপেকটিন বড়। তারপর দেখো আরেকটা কথা বলছে যে সাধারণত কি অ্যামাইলেজে 200 থেকে 1000টি গ্লুকোজ অণু দ্বারা গঠিত। কয়টি ভাইয়া? 200 থেকে 1000টি অ্যামাইলেজ গঠিত। অ্যামাইলোপেকটিন এটা দেখবো, অ্যামাইলোপেকটিন যেহেতু নাম বড়, তার মানে নিশ্চয়ই বেশি থাকবে। তার মানে এখানে বলছে দেখ, প্রথমে দেখলাম কি অ্যামাইলেজ 200 থেকে 1000টি, 200 থেকে 1000টি গ্লুকোজ অণু দ্বারা গঠিত। আর অ্যামাইলোপেকটিন কয়টা? 2000 থেকে 2 লক্ষটি গ্লুকোজ অণু দ্বারা গঠিত। অ্যামাইলেজ গ্লুকোজ অণু কোথায় যুক্ত থাকে? কার্বনের 1 নাম্বার কার্বন এবং কি 4 নাম্বার কার্বনে যুক্ত থাকে, ঠিক আছে। আর অ্যামাইলোপেকটিন কি 1 নাম্বার কার্বন এবং 4 নাম্বার কার্বনে ছাড়াও, ঠিক আছে, আলফা 1,6-এর সাথে কি থাকে? যুক্ত থাকে, ঠিক আছে। এবং দেখো আরেকটা কথা যে এই যে বলছে দেখো যে অ্যামাইলেজ কি অনুশৃঙ্খল এবং অশাখান্বিত। শাখান্বিত কোনগুলো হয়? যেগুলো পরিমাণে বেশি থাকে ওইগুলো তো শাখান্বিত হয়, তাই না? শাখায় শাখায় ভাগ থাকে, ঠিক আছে। পরিমাণে কম হলে তো শাখান্বিত হওয়ার দরকার নাই। তাহলে অ্যামাইলোপেকটিন যেহেতু বেশি থাকবে, তার মানে কি অ্যামাইলোপেকটিন কি থাকবে? শৃঙ্খল এবং শাখান্বিত থাকবে, ঠিক আছে। শৃঙ্খল এবং কি থাকবে ভাইয়া? শাখান্বিত থাকবে। এবং দেখো যেটা আর একটা কথা এখানে বলছে, দেখো যে ওকে দেখো একটা কথা বলছে যে অ্যামাইলেজ কত থাকে? স্টার্চে শতকরা 22 ভাগ থাকে অ্যামাইলেজ এবং 78 ভাগ থাকে কি? অ্যামাইলোপেকটিন। এখানেও দেখো অ্যামাইলোপেকটিনের পরিমাণ বেশি, 78 ভাগ, আর অ্যামাইলেজ পরিমাণ কত? 22 ভাগ। তাহলে অ্যামাইলেজ এবং অ্যামাইলোপেকটিন কিন্তু আমরা কিন্তু ইজিভাবে মনে রাখতে পারি। অ্যামাইলোপেকটিন যেহেতু কি নাম বড়, সব কিছুই বেশি, আর অ্যামাইলেজের কি নাম ছোট, তার মানে কি সব কিছুই কম, ঠিক আছে। দেখুন এখানে আরেকটা কথা বলছে যে অ্যামাইলেজ থাকা স্টার্চের দ্রবণে, ঠিক আছে, যখন স্টার্চের ভিতরে অ্যামাইলেজ থাকে তখন যদি স্টার্চে আয়োডিন দ্রবণ যোগ করা হয় বর্ণ, আর অ্যামাইলোপেকটিন থাকলে আয়োডিন যোগ করলে স্টার্চের রং হয় পার্পল কালার, লাল কালার বা পার্পল কালার, ঠিক আছে। লাল কালার বা কি পার্পল কালার, ঠিক আছে। ওই যে যাই হোক, পার্পল কথাটা মনে পড়ে, ওই একটা ইয়ের কথা মনে পড়লো। তোমরা দেখছো না কয়েকদিন যাবৎ ফেসবুকে খুব চললো যে সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক আ ওয়াও, ঠিক আছে। ওকে, এই পার্পল দিকে সেটা কথা মনে পড়লো। ওকে, যাই হোক, এখন দেখো দেখো এটা একটু মনে রাখো যে গোল আলুর স্টার্চ কণিকা সবচেয়ে বৃহত্তম, ঠিক আছে। গোল আলুর স্টার্চ কণিকা কি সবচাইতে বৃহত্তম, এবং কি চালের স্টার্চ কণিকা সবচেয়ে ক্ষুদ্রতম। আচ্ছা, আলু বড় নাকি চাল বড় বলো তো? আলু বড় নাকি চাল বড়? অবশ্যই আলু বড়। তাও যেহেতু আলু বড়, তার মানে কি আলুর স্টার্চ কণিকাটাও কি বৃহত্তম। আর চাল যেহেতু ছোট, ক্ষুদ্র কণিকাটাও কি হবে? ক্ষুদ্রতম হবে। এটা কি স্পেশালি মনে রাখার কিছু আছে? এটা এমনি মনে রাখা সম্ভব, ঠিক আছে। ওকে, তারপরে দেখো যে স্টার্চের ধর্ম, ঠিক আছে। স্টার্চের ধর্ম দেখো একদম ইজি ধর্ম, গন্ধ নাই, বর্ণ নাই, স্বাদ নাই, সাদা পাউডার, কোনো রঙও নাই। কোনো রং মানে নাই, নাই মানে কি সাদা কালার, ঠিক আছে। তাহলে কি গন্ধ নাই, বর্ণ নাই, স্বাদহীন, সাদা পাউডার জাতীয় জৈব রাসায়নিক পদার্থ কি? এটাই হলো স্টার্চ, ঠিক আছে। এবং বলছে দেখো যে সাধারণ তাপমাত্রা কি স্টার্চ পানি থার অ্যালকোহলে অদ্রবণীয়, তার মানে কি মোট কথা অদ্রবণীয়, কোনো কিছুতেই দ্রবণীয় না, ঠিক আছে। এবং এই যে যেটা আমরা একটু আগে দেখছি যে আয়োডিন দ্রবণ স্টার্চ কি বর্ণ দেয় ভাইয়া? নীল বর্ণ ধারণ করে। এই যেখানে দেখছিলাম না, এই যে নীল বর্ণ ধারণ করে, এটা এখানে বলছে, ঠিক আছে, যে আয়োডিন দ্রবণে স্টার্চ নীল বর্ণ ধারণ করে, ঠিক আছে। ওকে, এবং দেখো উচ্চ তাপমাত্রায় স্টার্চ ভেঙে ডেক্সটিন, ম্যালটোজ এবং গ্লুকোজে পরিণত হয়। এটা মনে রাখবা ডিএমজি দিয়ে। কি দিয়ে?
ডিএমজি। তোমরা ডিএমসিতে পড়তে চাও কে কে? ঠিক আছে, ডিএমসি না পড়ে মনে রাখবা ডিএমজি। ঠিক আছে, ওকে, ডেক্সটিন, ঠিক আছে, ডেক্সটিন, ম্যালটোজ এবং কি গ্লুকোজ, ডিএমজি। ঠিক আছে, ওকে, এটুকুই লাগবে। তারপরে নিচে আসো, স্টার্চের ব্যবহার। ঠিক আছে, স্টার্চের ব্যবহার ব্যবহার সবগুলাই পড়বা, বিশেষ করে 3 নাম্বার এবং 5 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট। দেখো বলছে গ্লুকোজ, অ্যালকোহল ও চোলাই মদ তৈরিতে স্টার্চ ব্যবহার করা হয়। কি কি ভাইয়া? গ্লুকোজ, অ্যালকোহল এবং কি চোলাই মদ। ঠিক আছে, গ্লুকোজ, অ্যালকোহল এবং চোলাই মদ তৈরিতে কোনটি ব্যবহার করা হয়? স্টার্চ ব্যবহার করা হয়। এবং কাগজ ও আঠা প্রস্তুত করতে কি ব্যবহার করা হয়? স্টার্চ। ঠিক আছে, কাগজ এবং আঠা। ঠিক আছে, ওকে। তারপরে এখন আমরা আসবো সেলুলোজ। ঠিক আছে, সেলুলোজ। দেখো, উদ্ভিদের ভার বহনের প্রধান দায়িত্ব পালন করে কে? সেলুলোজ। এই সেম কথা আমরা জানি, কোষ প্রাচীরের প্রধান উপাদান সেলুলোজ। তাহলে কোষ প্রাচীর কি করে? উদ্ভিদের দেহের ভারসাম্য রক্ষা করে, বা যেহেতু সেলুলোজ, তাহলে আমরা বলতেই পারি সেলুলোজ কি করবে? উদ্ভিদের ভার বহন করবে, স্বাভাবিক কথা। ওকে, যাই হোক, এখন দেখো সেলুলোজের পরিমাণ কোনটাতে কত পার্সেন্ট। দেখো বলছে তুলায় 94%, লিনেন এবং তন্তু কোষ দুইটাতেই 90%। এই যে তুলায় যে 94%, এটা কিন্তু আমি ডেইলি কুইজে দিছিলাম। তোমরা কুইজ অবশ্যই অ্যান্সার করবা। ঠিক আছে, কুইজের প্রশ্নগুলো অ্যান্সার করবা। ঠিক আছে, কুইজের প্রশ্নগুলো অ্যান্সার করবা। দেখছো, এখান থেকে দিছিলাম যে তুলায় সেলুলোজের পরিমাণ কত। বলছিলাম যে নিচের কোনটিতে সবচেয়ে বেশি সেলুলোজ থাকে। ঠিক আছে, তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে তুলা। অনেকে বলছে কাঠ। ঠিক আছে, অনেকে বলছে কাঠ, কারণ ও যে ভাবছে যে কাঠের সাথে উদ্ভিদের একটা ব্যাপার স্যাপার আছে। আমরা জানি উদ্ভিদের কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? সেলুলোজ। এই জন্য অনেকে কাঠ দাগাই দিছে, কিন্তু না, তুলায় সবচাইতে বেশি পরিমাণ সেলুলোজ থাকে, প্রায় 94%। লিনেন এবং তন্তু কোষে কত? 90%। লিনেনেও 90, তন্তু কোষেও 90। কাঠে কত? কাঠে 60%। কাঠে কত ভাইয়া? কাঠে 60%। তৃণলতায় কত? তৃণলতায় 30 থেকে 40%। তৃণলতায় কত ভাই? 30 থেকে 40%। এবং মাটিতে কত? জৈব বস্তু সমৃদ্ধ মাটিতে 40%। ঠিক আছে, 40%। ওকে, তাহলে একটু চোখ বন্ধ করে বলো তো যে তুলায় সেলুলোজের পরিমাণ কত? 94%। তারপরে লিনেন এবং কি তন্তু কোষে কত? 90%। কাঠে কত? কাঠে 60%। তারপরে লতা পাতায় 30 থেকে 40%। আর জৈব সমৃদ্ধ মাটিতে কয় পার্সেন্ট? 40%। ঠিক আছে, ওকে, 40 থেকে 70% আলটিমেটলি। ওকে, এটা কিন্তু ভুল করা যাবে না। ঠিক আছে, ওকে। দেখো, এখন আমরা দেখবো সেলুলোজের ধর্ম। ধর্মটা একটু রিডিং করে নিও, তেমন কিছু না। তারপর দেখো সেলুলোজের ব্যবহার। ব্যবহারটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো সেলুলোজের সেলুলোজের ব্যবহার। ঠিক আছে, উদ্ভিদের কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত, এটা কি বলা লাগবে? এটা আমরা সবাই জানি। ঠিক আছে, সেলুলোজ দ্বারা কি তৈরি হয় ভাইয়া? বস্ত্র শিল্পের প্রধান কাঁচামাল। সেলুলোজ দিয়ে কি তৈরি হয়? তন্তু তৈরি হয়। তার মানে কি বস্ত্র শিল্পের প্রধান কাঁচামাল কোনটি? বস্ত্র শিল্পের প্রধান কাঁচামাল হলো ভাইয়া সেলুলোজ। বস্ত্র শিল্পের প্রধান কাঁচামাল কোনটা? সেলুলোজ। তারপর দেখো কিছু কিছু কঠিন নাম আছে, যেমন নাইট্রেট বিস্ফোরক, অ্যাসিটেট ফটোগ্রাফিক ফিল্ম। আবার দেখো নিচে যাবা, দেখবা স্টেশনারি ফেজ। সবগুলা কঠিন কঠিন নাম না, কঠিন নাম থাকলে দাগায় দিবা সেলুলোজ, নাইট্রেট বিস্ফোরক, অ্যাসিটেট ফটোগ্রাফিক ফিল্ম, স্টেশনারি ফেজ। তোমার কিন্তু এগুলো জানা লাগবে না, নাইট্রেট বিস্ফোরক জিনিসটা কি, অ্যাসিটেট ফটোগ্রাফিক ফিল্ম জিনিসটা কি, স্টেশনারি ফেজ জিনিসটা কি, তোমাকে এটা কখনোই জিজ্ঞেস করবে না। তোমার শুধু মনে রাখা লাগবে যেগুলো ব্যবহার করে, এগুলো হিসাবে কোনটি ব্যবহার করা হয়? সেলুলোজ ব্যবহার করা হয়। তো কঠিন নাম দেখলেই সেলুলোজ বসায় দিবা। ঠিক আছে, ওকে। তারপরে দেখো বলছে যে ছত্রাক ও ব্যাকটেরিয়া থেকে উৎপাদিত সেলুলোজ বর্তমানে বায়োটেকনোলজি ব্যবহৃত হয়। ঠিক আছে, তার মানে কি বায়োটেকনোলজিতেও কি ব্যবহার করা হয়? সেলুলোজ ব্যবহার করা হয়। ঠিক আছে, ওকে। এবং দেখো গবাদি পশুর খাদ্য। ঠিক আছে, গবাদি পশুর খাদ্য, এটা তো জানা কথা, কারণ কি গরু ছাগল কি খায়? ঘাস খায়। আর ঘাসে কি থাকে? সেলুলোজ থাকে। ওকে, এখন দেখো স্টার্চ এবং সেলুলোজের একটা ছক দিতে, সুন্দর সুন্দর একটা ছক দিতে। ঠিক আছে, তো ছকটা সুন্দরভাবে পড়বা, স্টার্চ এবং সেলুলোজের পার্থক্যগুলো পড়বা। বিশেষ করে দেখো এই যে বলছে লাস্টে যে, এই দেখো আমরা জানি স্টার্চ কি নীল বর্ণ ধারণ করে আয়োডিনে, এবং কি সেলুলোজ কোনো বর্ণ ধারণ করে না। এবং এই যেটা লাগে যে স্টার্চ অণুতে কত গোলা গ্লুকোজ থাকে? 1200 থেকে 6000। আর সেলুলোজে কত থাকে? 300 থেকে 3000। ঠিক আছে, স্টার্চ হলো আলফা ডি গ্লুকোজ পলিমার, এবং সেলুলোজ কি বিটা ডি গ্লুকোজ পলিমার। এটা লাগে আলফা ডি আর এবং কি বিটা ডি। ঠিক আছে, স্টার্চ কি শাখান্বিত আর সেলুলোজ কি অশাখান্বিত। ঠিক আছে, উদ্ভিদদের সঞ্চিত খাদ্য হিসেবে থাকে কোনটি? স্টার্চ। আর উদ্ভিদের গাঠনিক হিসেবে কোনটা থাকে? সেলুলোজ। আর প্রাণীদের সঞ্চিত খাদ্য কোনটা বলো তো? একটু আগে বলছি, কমেন্ট করো তো।
যে প্রাণী দেহে সঞ্চিত খাদ্য হিসাবে কোনটি থাকে, একটু কমেন্ট করে, একটু আগে কিন্তু বলছে। ওকে, এবং দেখো 6 নম্বরে কি বলছে, হজম। স্টার্চ গরু ছাগল মানুষ সবাই হজম করতে পারে, আমরা তো স্টার্চ জাতীয় খাবার খাই, গরু ছাগলও খায়, কিন্তু এই যে না, কারণ কি মানুষের সেলুলেজ এনজাইম নাই। সেলুলেজ এনজাইম কি করে বলতো, সেলুলেজ এনজাইম সেলুলোজ হজম করায়, ঠিক আছে, বা সেলুলোজের পরিপাক ঘটায়। যেহেতু সেলুলেজ এনজাইম আমাদের শরীরে নাই, তার মানে কি আমরা ঘাস কিন্তু খাইতে পারি না, ঠিক আছে। কিছু কিছু লতা পাতা খাইতে পারি, কিন্তু ঘাস তুমি যদি খাইতে যাও তাহলে কি সেটা হজম হবে না, বা কাঠ যদি খাইতে চাও সেটা কি হবে না, হজম হবে না, ঠিক আছে। ওকে, তারপর দেখো গ্লাইকোজেন, ঠিক আছে, গ্লাইকোজেনের মূল গাঠনিক একক হলো আলফা ডি গ্লুকোজ, এটা মনে রাখবা। গ্লাইকোজেনের মূল গাঠনিক একক কি ভাইয়া, আলফা ডি গ্লুকোজ, ঠিক আছে। দেখো প্রাণী দেহে যকৃৎ বা লিভার, প্রাণীদের যকৃৎ বা লিভার এবং কি মাংসপেশিতে গ্লাইকোজেন জমা থাকে। গ্লাইকোজেন কোথায় জমা থাকে, প্রাণীদের যকৃৎ এবং কি মাংসপেশিতে গ্লাইকোজেন জমা থাকে। ওকে, এবার দেখো এই যে যেটা বললাম একটু আগে, ওইটা এখানে বলছে যে গ্লাইকোজেনকে কি বলে, প্রাণীজ স্টার্চ বলা হয় বা প্রাণীর সঞ্চিত খাদ্য, ঠিক আছে। এগুলো কিন্তু ভোলা যাবে না। ওকে, এখন দেখো গ্লাইকোজেনের ধর্ম, গ্লাইকোজেনের ধর্ম, ঠিক আছে। গ্লাইকোজেন কি করে ভাইয়া, আয়োডিনের সাথে কি করে, লালচে বেগুনি বর্ণ ধারণ করে, ঠিক আছে। গ্লাইকোজেন কি করে ভাইয়া, আয়োডিন দ্রবণে লালচে বেগুনি বর্ণ ধারণ করে, ঠান্ডা পানিতে কি করে, কলের সাসপেনশন তৈরি করে, ঠিক আছে। তারপর কি দেখো যকৃতের গ্লাইকোজেন গ্লুকোজে পরিণত হয় কি, রক্ত প্রবাহিত হয় গ্লুকোজের স্বাভাবিক মাত্রা নিয়ন্ত্রণ করে। যদি কখনো শরীরে গ্লুকোজের পরিমাণ কমে যায়, তখন এই যে আমরা একটু আগে বললাম যকৃতে এবং কোথায়, মাংসপেশিতে কি থাকে, গ্লাইকোজেন জমা থাকে, সেটা কি হবে, গ্লুকোজে পরিণত হবে সেই গ্লাইকোজেন, তারপরে কি গ্লুকোজের মাত্রা স্বাভাবিক করবে, ঠিক আছে। এখন দেখো গ্লাইকোজেনের ব্যবহার কি ভাইয়া, গ্লাইকোজেনের ব্যবহার এটা কেমন মনে রাখবা, এটা মনে রাখবা যকৃৎ পেশিতে রক্ত, ঠিক আছে। গ্লাইকোজেনের ব্যবহার মনে রাখবা যকৃৎ পেশিতে রক্ত, এই কথাটা মনে রাখবা। দেখো যকৃৎ দিয়ে মনে রাখবা যে যকৃতের গ্লাইকোজেন ভেঙে কি গ্লুকোজে পরিণত হয়। পেশিতে মনে রাখবা যে পেশিতে সঞ্চিত গ্লাইকোজেন কি পেশির শক্তি যোগায়, এবং রক্ত কি রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক করে কি গ্লাইকোজেন, ঠিক আছে। যকৃৎ পেশিতে রক্ত দিয়ে আমরা কিন্তু তিনটাই মনে রাখতে পারি, ঠিক আছে। এবং গ্লাইকোজেন কি ভাইয়া, প্রাণীদেহে সঞ্চিত খাদ্য হিসেবে কাজ করে, ঠিক আছে। এটা কি প্রাণীদেহে, প্রাণীদেহে। ওকে, তারপর এখন আমরা পড়বো রিডিউসিং সুগার ও নন রিডিউসিং সুগার, ঠিক আছে, যেটা আমরা একটু আগে পড়লাম। তো ভাইয়া রিডিউসিং সুগার পৃথিবীতে ধর হাজার হাজার আছে, তোমার হাজার হাজারটা মনে রাখা লাগবে না, তুমি শুধু কি মনে রাখবা, তুমি শুধু নন রিডিউসিং সুগারটা মনে রাখবা। এবং নন রিডিউসিং সুগার তুমি মনে রাখবা কি দিয়া, সেটা হলো পলির স্যুট, কি দিয়ে ভাইয়া, পলির স্যুট, এই কথাটা দিয়ে মনে রাখবা, ঠিক আছে। পলির স্যুট দিয়ে মনে রাখবা, এটা হলো কি নন রিডিউসিং সুগার। দেখো পলি দিয়ে মনে রাখবা পলিস্যাকারাইড, পলি দিয়ে কি, পলি দিয়ে পলিস্যাকারাইড, ঠিক আছে। তারপরে রদ পলি শুট, শুটের সু দিয়ে মনে রাখবা সুক্রোজ, ট দিয়ে মনে রাখবা ট্রি হ্যালোজ, ঠিক আছে। তাহলে পলিস্যাকারাইড, ট্রি হ্যালোজ এবং কি সুক্রোজ সবগুলাই কি নন রিডিউসিং সুগার। পলিস্যাকারাইডের ভিতরে যত রকমের কার্বোহাইড্রেট আছে সবগুলাই কি, সবগুলাই কিন্তু নন রিডিউসিং সুগার। এবং দেখো আমরা কি জানি, আরেকটা কিন্তু বলে দিয়েছিলাম, আচ্ছা বলো তো এখন, কমেন্ট করো তো, যে আংশিক রিডিউসিং সুগার কোনটি, দাগাই দিছিলাম, এই কার কার মনে আছে আংশিক রিডিউসিং সুগার কোনটি, ঠিক আছে। ওকে, এখন দেখো হেমিসেলুলোজ, হেমিসেলুলোজ দেখো হেমিসেলুলোজের উদাহরণগুলো পড়বা, গ্লুকাগন এবং কি জাইলান, গ্লুকান এবং কি, গ্লুকান এবং জাইলান হলো কি হেমিসেলুলোজ, ঠিক আছে। ওকে, কাইটিন, কাইটিন দেখো যে ছত্রাকের কোষপ্রাচীর, কাঁকড়া এবং লোবিস্টার ইত্যাদির বহিঃকঙ্কালে কাইটিন থাকে, ঠিক আছে। তোমাকে বলবে নিচের কোনটির বহিস্তরে কাইটিন পাওয়া যায় না, অপশন থাকবে কাঁকড়া, লোবস্টার, ছত্রাক এবং ব্যাকটেরিয়া, কোনটা হবে ভাইয়া, ব্যাকটেরিয়া হবে, ঠিক আছে। ওকে, তারপরে দেখো যে দেখো দেখো এখানে বলছে যে তরুণাস্থির প্রধান দ্রব্য কি, তরুণাস্থির প্রধান দ্রব্য হলো গ্যালাক্টোসামিন, এটা খুবই ইম্পর্টেন্ট, একটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। যে তরুণাস্থির প্রধান উপাদান কি, গ্যালাক্টোসামিন, ঠিক আছে। ওকে, দেখো গ্লুকোসামিন পলিমার হয়ে কি তৈরি করে, কাইটিন তৈরি করে, গ্লুকোসামিন পলিমার হয়ে কাইটিন তৈরি করে। এবং বলছে দেখো কাইটিন পৃথিবীতে প্রচুর পরিমাণ থাকা দ্রব্যের একটি, ঠিক আছে। কাইটিন, সেলুলোজ যেগুলো কি আছে পৃথিবীতে প্রচুর পরিমাণে আছে, ঠিক আছে। আবার দেখো জীবদের কার্বোহাইড্রেট বা শর্করার ভূমিকা, তোমরা কি করবা, সুন্দর করে একটু কার্বোহাইড্রেটটা কি করবা, মানে ব্যবহারটা কি করবা, ভূমিকাটা কি করবা, একটু রিডিং দিবা, ঠিক আছে। ওকে, নিচে আসো, এখন আমরা পড়বো অ্যামাইনো অ্যাসিড বা অ্যামিনো অ্যাসিড, আমাদের কার্বোহাইড্রেট শেষ আলহামদুলিল্লাহ। ওকে, এখন দেখো অ্যামিনো অ্যাসিড, এখানে বলছে যে 20 প্রকার
অ্যামিনো অ্যাসিড বিভিন্নভাবে সমন্বিত সজ্জিত হয়ে বিভিন্ন প্রকার প্রোটিন তৈরি করে, ঠিক আছে। আসলে অ্যামিনো অ্যাসিডের পরিমাণ কিন্তু অনেক অনেক অ্যামিনো অ্যাসিড আছে, ঠিক আছে। তো এতগুলো অ্যামিনো অ্যাসিড তো আসলে প্রোটিন তৈরি করে না, শুধুমাত্র কত 20 প্রকার অ্যামিনো অ্যাসিড কী করে ভাইয়া প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে। ওকে, নিচে আসো, দেখো এখানে বলছে যে অ্যামিনো অ্যাসিডের সাধারণ গঠন। দেখো যে এটা হলো একটা অ্যামিনো অ্যাসিডের সাধারণ গঠন। এই গঠনে দেখো একটা কার্বন, কার্বনের সাথে কি কি আছে বলো তো। দেখো কার্বনের সাথে এখানে কি কি আছে, কার্বনের সাথে একটি অ্যামিনো গ্রুপ আছে, একটি কি আছে, একটি কার্বক্সিল গ্রুপ আছে, একটি অ্যামিনো গ্রুপ, একটি কার্বক্সিল গ্রুপ, ঠিক আছে, একটি আর গ্রুপ এবং কি একটা হাইড্রোজেন গ্রুপ, ঠিক আছে। এখানে এই যে আর গ্রুপটা যেটা আমরা বলতাছি, ঠিক আছে, এটার মান কিন্তু এক এক জায়গায় মানে এক এক জায়গায় এক রকম হয়। যেমন দেখো বলছে যে দেখো এই আর গ্রুপটা যদি হাইড্রোজেন হয় তখন সেটা হবে কি গ্লাইসিন, এগুলো মনে রাখবা যে আর গ্রুপটা হাইড্রোজেন হলে সেটা কি বলে গ্লাইসিন বলে, ঠিক আছে। ওকে, তারপরে দেখো আর্টিকেলটা কি CH3 হলে অ্যালানিন, ঠিক আছে। একে প্রত্যেকটা একটু মনে রাখা ট্রাই করবা। তারপরে দেখো অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য, অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য সবগুলা বৈশিষ্ট্য রিডিং দিবা, কিন্তু তুমি আদব কথাটা মনে রাখবা। কোন কথাটা? আদব। অ্যামিনো অ্যাসিড মানে কি আদব, আদব কথাটা মনে রাখবা। আদব দিয়ে যেগুলো পড়বে সেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, বেশি মনে রাখা লাগবে, ঠিক আছে। দেখো মানব দেহের সবসময় অ্যামিনো অ্যাসিড কি আলফা অ্যামিনো অ্যাসিড, আদবের দিয়ে মনে রাখবা আলফা অ্যামিনো অ্যাসিড। তাহলে মানব দেহের সব অ্যামিনো অ্যাসিড কি ধরনের অ্যামিনো অ্যাসিড ভাইয়া? মানব দেহের সব অ্যামিনো অ্যাসিড ভাইয়া আলফা অ্যামিনো অ্যাসিড, এটা মনে রাখা লাগবে। আলফা অ্যামিনো অ্যাসিড, আদবের দিয়ে আলফা, ঠিক আছে। দিয়ে মনে রাখবা যে এরা পানিতে দ্রবণীয়। কিসে দ্রবণীয় ভাইয়া? পানিতে দ্রবণীয়, কিন্তু অ্যালকোহলে অদ্রবণীয়, ঠিক আছে, পানিতে দ্রবণীয়, ঠিক আছে। দ এবং তে মনে রাখবা যে বর্ণহীন, তার মানে কি বর্ণহীন মানে কি স্বাদহীন, ঠিক আছে। বর্ণহীন মানে কি স্বাদহীন, মিষ্ট বা তিক্ত পদার্থ এবং কি স্ফটিকাকার, এগুলো না মনে রাখলে মনে রাখবা যে বর্ণহীন এবং কি স্বাদহীন, ঠিক আছে। দেখো 9 নাম্বার যে অপশনটা বলছে এটা একটু মনে রাখো যে অ্যাসিড এবং ক্ষার বিশিষ্ট অ্যামিনো অ্যাসিডমূলককে কি বলা হয়? জুইটার আয়ন বলা হয়। কি বলা হয় ভাইয়া? জুইটার আয়ন বলা হয়। অ্যাসিড এবং ক্ষার বিশিষ্ট অ্যামিনো অ্যাসিডের মূলককে কি বলে ভাইয়া? জুইটার আয়ন বলা হয়, ঠিক আছে। ওকে, এখন দেখো উদ্ভিদ ও প্রাণীদেহ মিলে সর্বমোট 28 ধরনের অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। কয় ধরনের? উদ্ভিদ ও প্রাণীদেহ মিলে সর্বমোট 28 ধরনের অ্যামিনো অ্যাসিড রয়েছে, ঠিক আছে। এর ভিতরে আছে অ্যালিফেটিক অ্যামিনো অ্যাসিড, অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড এবং কি হেটারোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড। আমাদের জাস্ট উদাহরণগুলো লাগবে। অ্যালিফেটিক অ্যামিনো অ্যাসিডের উদাহরণ কি ভাইয়া? গ্লাইসিন, অ্যালানিন, ভ্যালিন, ঠিক আছে। অ্যারোমেটিকের অ্যামিনো অ্যাসিড কি ভাইয়া? ফিনাইল অ্যালানিন এবং কি টাইরোসিন। আর হেটারোসাইক্লিকের অ্যামিনো অ্যাসিডের নাম কি ভাইয়া? ট্রিপ্টোফ্যান, প্রোলিন এবং কি হিস্টিডিন, ঠিক আছে। আমি অনেক জায়গায় দেখছি যে স্যাররা মনে করে এই চ্যাপ্টারটা ছন্দ দিয়ে পড়ায়, ঠিক আছে, ছন্দ পড়বা সমস্যা নাই, কিন্তু সর্বোচ্চ হইলে একটা চ্যাপ্টারে আমার মনে হয় ছন্দ একটা চ্যাপ্টার সর্বোচ্চ হলে 3 থেকে 4টা বা সর্বোচ্চ হলে 5টা ছন্দ ইউজ করা লাগে। এর চাইতে বেশি ছন্দ ইউজ করা উচিত না, ঠিক আছে। বিশেষ করে ছোট ছোট জিনিসগুলো যদি ছন্দ আকারে পড়ো তুমি গুলায় ফেলবা, একটার সাথে আরেকটা প্যাচ লাগা যাবে। জাস্ট 3টা নাম, এটা তোমার ছন্দ দিয়ে মুখস্থ করা লাগবে। এই জিনিসটা তুমি যদি বেশি না 2 মিনিট একটু বারবার পড়ো এবং কি 2 থেকে 3বার একটু না দেখে লেখা ট্রাই করো, মানে এমনি মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। এগুলো ছন্দটা পড়বা না, ঠিক আছে। ওকে, তারপরে দেখো বলছে যে দেখো এখানে বলছে যে পোলার এবং নন পোলার অ্যামিনো অ্যাসিড, আচ্ছা এখানে এটা লাগবে না। দেখো এখানে বলছে সাধারণত কি 20টা অ্যামিনো অ্যাসিড বিভিন্ন প্রোটিন গঠনের সহযোগ, এটা আমরা দেখছি একটু আগেই, ঠিক আছে। দেখো ওকে, আর দেখো কিছু আর যেগুলো মনে করো যে প্রোটিন গঠনে অংশ নেয় না তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড। কিছু নন প্রোটিন অ্যামিনো অ্যাসিডের উদাহরণ দেখো অর্নিথিন, সাইট্রুলিন, ঠিক আছে, হেমোসেরিন, ঠিক আছে। এগুলো কি? এগুলো সব নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে। ওকে, দেখো আর একটা অ্যামিনো অ্যাসিড আছে হাইড্রোক্সিপ্রোপিন, এটাকে বলা হয় বিরল অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট, তোমাকে বলবে নিচের কোনটি বিরল অ্যামিনো অ্যাসিড? অ্যান্সার কি ভাই? হাইড্রোক্সিপ্রোপিন, ঠিক আছে। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা, ঠিক আছে, ইনফরমেশন। ওকে, তারপর দেখো অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে। অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড এখানে বলছে যে মানব দেহের জন্য, ঠিক আছে, দেখো বা দেহের অভ্যন্তরে, দেখো মানব দেহের জন্য, আচ্ছা দেখো আমাদের মানব দেহের জন্য 8টি অ্যামিনো অ্যাসিড অত্যাবশ্যকীয়, ঠিক আছে। কয়টি ভাইয়া? 8টি অ্যামিনো অ্যাসিড অত্যাবশ্যকীয়। এবং শিশু দেহের জন্য অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কয়টা? 10টি, ঠিক আছে। কয়টি ভাইয়া? 10টি। এখন আমাদের এই 8টি এবং 10টি মনে রাখা লাগবে। তোমাকে প্রশ্ন করবে যে নিচের কোনটি আমাদের দেহের জন্য অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড নয়, বা বলবে নিচের কোনটি শিশুর জন্য অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড নয়।
তোমাকে মনে রাখা লাগবে এখানে অ্যামিনো অ্যাসিড দেখো বলছে 20টি, ঠিক আছে? 20টি অ্যামিনো অ্যাসিড আসলে কী করে ভাইয়া? প্রোটিন গঠন করে। এর ভিতরে 8টি হলো কি অত্যাবশ্যকীয়, আর শিশুদের জন্য কয়টা ভাইয়া? 10টা, ঠিক আছে? তো চলো আমরা এক কাজ করি, আমরা এই 8টা বা 10টা একটু মনে রাখার ট্রাই করি। কীভাবে মনে রাখবো দেখো, তোমরা একটা কথা মনে রাখবা, সেটা হলো পিভিটি টিম হল, ঠিক আছে? কি ভাইয়া? পিভিটি টিম হল, ঠিক আছে? টিম কিন্তু TEAM না, TIM, ঠিক আছে? পিভিটি টিম হল, এই কথাটা বারবার একটু পড়বা, মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? দেখো এখানে এই যে এখানে কয়টা আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা হলো কি ভাই? অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে? এই 10টাতে কি কি বুঝাইলাম? পিভিটি টিম হল, এটা দেখো কি বুঝাইলো ভাইয়া? হ্যাঁ দেখো, পিতে কোনটা আছে? পিতে হলো ফিনাইল অ্যালানিন, ঠিক আছে? পিতে কোনটা ভাইয়া? ফিনাইল অ্যালানিন। দাঁড়াও ভালো করে দাগাই দিই, পিতে কোনটা ভাই? পিতে হলো ফিনাইল অ্যালানিন। তারপর কি আছে? ভি আছে, ভিতে কোনটা পাওয়া যায় দেখো তো, ভিতে কোনটা পাওয়া যায়? দেখো ভিতে পাওয়া যায়, কই গেল? ভ্যালিন, এই তো দেখো ভ্যালিন, ভিতে পাওয়া যায় ভ্যালিন, ঠিক আছে? তাহলে একটা পাইলাম কি? ফিনাইল অ্যালানিন, একটা কি পাইলাম? একটা পাইলাম ভ্যানিন। দেখো ফিনাইল অ্যালানিন পি, ভিতে কি? ভ্যালিন। তারপরে টি, টিতে কি ভাই বলো তো? টিতে হলো ভাইয়া দেখো ট্রিপ্টোফ্যান, ট্রিপ্টোফ্যান, ঠিক আছে? টিতে হলো ভাইয়া ট্রিপ্টোফ্যান, টাইরোসিন না কিন্তু, টিতে আবার টাইরোসিন ভাইবো না, টাইরোসিন না, ট্রিপ্টোফ্যান, ঠিক আছে? টিতে কি ভাইয়া? ট্রিপ্টোফ্যান, ঠিক আছে? তারপরে দেখো আর একটা টি আছে, আর একটা টিতে হলো ভাইয়া থ্রিওনিন, কি ভাইয়া? থ্রিওনিন, ঠিক আছে? একটা টিতে হলো ট্রিপ্টোফ্যান, আর একটা টিতে কি ভাইয়া? থ্রিওনিন। মোটেও কিন্তু টাইরোসিন না, টাইরোসিন আবার ভাইবো না, টাইরোসিন কিন্তু অনেকে টাইরোসিন ভাবতে পারে, টাইরোসিন কিন্তু ভাবা যাবে না, ঠিক আছে? ওকে, একটা ট্রিপ্টোফ্যান, একটা হলো কি? থ্রিওনিন। তাহলে পিভিটি গেল, ঠিক আছে? 4টা গেল, পিভিটি টি এটাও গেল। তারপর কি? আই, আইতে কোনটা দেখো তো? ওয়েট, দেখো আইতে কোনটা? আইতে হলো ভাইয়া দেখো আইসোলিউসিন, দেখো 2 নাম্বার। আইতে কি ভাই? আইতে হলো আইসোলিউসিন, ঠিক আছে? আইতে কোনটা? আইতে হলো আইসোলিউসিন। তারপর দেখো এম, এমতে কোনটা? এমতে হলো ম্যাথিওনিন, এমতে হলো ম্যাথিওনিন। তারপরে এইচ আর এ, এইচ আর এতে কি ভাই? এইচতে হলো হিস্টিডিন, এতে হলো আর্জিনিন, ঠিক আছে? দেখো কই গেল? এই যে হিস্টিডিন আর আর্জিনিন, ঠিক আছে? এইচটি হলো হিস্টিনিন, আর এতে কি? আর্জিনিন। আর 2টা এল আছে, 2টা এল দিয়ে মনে রাখবা, একটা হলো লিউসিন, একটা হলো লাইসিন, একটা লিউসিন, একটা হলো কি ভাই? লাইসিন, ঠিক আছে? লিউসিন এবং লাইসিন, এই 10টা কি? এই 10টা হলো মানব শরীরের জন্য কি? অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। এবং মনে রাখবা যে এই যে এইচ এবং এ, ঠিক আছে? এই 2টা শিশুদেহে এক্সট্রা, ঠিক আছে? এই এইচ এ কি? শিশুদের জন্য এক্সট্রা, শিশুদের এক্সট্রা, এক্সট্রা। কারণ আমরা দেখলাম আমাদের দেহে কয়টা লাগে? 8টি লাগে, শিশুদের দেহে কয়টা লাগে? 10 লাগে। তার মানে কি অবশ্যই শিশুদের দেহে 2টা বেশি লাগে। ওই 2টা কোনটা? এইচ এবং এ। তার মানে কি একটা হলো এইচতে হলো কি? এইচতে হলো হিস্টিডিন এবং এতে কি? আর্জিনিন, ঠিক আছে? হিস্টিডিন এবং আর্জিনিন। তাহলে কি আমরা পিভিটি টিম হল দিয়ে কিন্তু 10টা আমি অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডের নাম মনে রাখতে পারি, ঠিক আছে? ওকে, নিচে আসো, অ্যামিনো অ্যাসিডের কাজ খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখো জীবদেহ গঠনের ভূমিকা, ঠিক আছে? তারপর কি করে? ইউরিয়া সংশ্লেষণে সাহায্য করে, ঠিক আছে? দেহের পিএইচ নিয়ন্ত্রণে সাহায্য করে, এটা খুব ইম্পর্টেন্ট। অ্যামিনো অ্যাসিড কী করে ভাইয়া? দেহের পিএইচ নিয়ন্ত্রণে সাহায্য করে। চুল ও চোখের কোরা কয়েড স্তরে বিদ্যমান মেলানিন রঞ্জক সৃষ্টি করে, ঠিক আছে? আমরা মেলানিন পড়ছিলাম না, ঠিক আছে? মেলানিন পড়ছিলাম কিন্তু আমরা, ঠিক আছে? ওই কি মানব কি কি কোন চ্যাপ্টারে পড়লাম? সমন্বয় নিয়ন্ত্রণ চ্যাপ্টারে, ঠিক আছে? মেলানিন পড়ছিলাম। তো কি ওই মেলানিন গঠনে কোনটা সাহায্য করে ভাইয়া? এই অ্যামিনো অ্যাসিড সহায়তা করে, ঠিক আছে? ওকে, এগুলো মনে রাখা লাগবে। তারপরে এখন আসি আমরা প্রোটিন বা আমিষ, ঠিক আছে? প্রোটিন বা আমিষ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন জি মুল্ডার, কি ভাইয়া? জে মুল্ডার, ঠিক আছে? ওকে, এখন দেখো এখানে সংজ্ঞার ভিতরে কথাটা মনে রাখবা যে হাইড্রোলাইসিস প্রক্রিয়া অ্যামিনো অ্যাসিড উৎপন্ন হয়। কোন প্রক্রিয়া অ্যামিনো অ্যাসিড উৎপন্ন হয় ভাইয়া? হাইড্রোলাইসিস প্রক্রিয়া, এটা একটু মনে রাখা লাগবে। দেখো অ্যামিনো অ্যাসিডের পলিমারকে কি বলা হয়? আমিষ বলা হয়, ঠিক আছে? বা প্রোটিন বলা হয়। ওকে, আসলে আলটিমেটলি বলতে গেলে যে মনে করো অসংখ্য অ্যামিনো অ্যাসিড মিলে আসলে প্রোটিনটা গঠন করে। যেমন এখন মনে করো যে 51টি যদি অ্যামিনো অ্যাসিডের পলিমার একসাথে গঠিত হয়ে যে প্রোটিনটা গঠন করবে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি ইনসুলিন, ঠিক আছে? ওকে, তারপরে পেজে আসো
দেখো এখানে বলছে যে প্রোটিন দেখো এখানে বলছে যে সব এনজাইমই প্রোটিন, কিন্তু সব প্রোটিনই কি না এনজাইম না, এটা একটু মনে রেখো। সব এনজাইমই প্রোটিন, কিন্তু সব প্রোটিনই কি না এনজাইম না। মানব শুষ্ক ওজনে 50% কি হলো ভাই? প্রোটিন। ঠিক আছে, ওকে। আচ্ছা নিচে আসো, দেখো পেপটাইড এবং পলিপেপটাইড। ঠিক আছে, দেখো পেপটাইড বন্ড কাকে বলা হয় এটা আমরা দেখছি একদম চ্যাপ্টারে ফার্স্টে দেখছি যে অ্যামিনো অ্যাসিডের শিকল। ঠিক আছে, সেটাকে কি বলা হয়? পেপটাইড বন্ড বলা হয়। আর পলিপেপটাইড কোনটা? পলিপেপটাইড হলো 50টির অধিক অ্যামিনো অ্যাসিড থাকবে। অ্যামিনো অ্যাসিডের বন্ড কিন্তু সেখানে কয়টা থাকবে? সর্বনিম্ন 50টি থাকবে। ঠিক আছে, ওকে। এখন দেখো যে পলিপেপটাইডের সংখ্যার উপর ভিত্তি করে এই প্রোটিনগুলোকে বিভিন্নভাবে ভাগ করছে। ঠিক আছে, বিভিন্নভাবে ভাগ করছে। যেমন দেখো এখানে বলছে যে এক পলিপেপটাইড চেন দ্বারা গঠিত প্রোটিনকে বলা হয় লাইসোজাইম। দুই পলিপেপটাইড দ্বারা গঠিত প্রোটিনকে কি বলা হয়? ইন্ট্রোগ্রিন। ঠিক আছে, তিন পলিপেপটাইড দ্বারা গঠিত প্রোটিনকে কি বলা হয়? কোলাজেন। চার পলিপেপটাইড দ্বারা গঠিত প্রোটিনকে বলা হয় হিমোগ্লোবিন। এটা মনে রাখবা কীভাবে? এটা মনে রাখবা লিখ দিয়ে। কি দিয়ে? লিখ, LIKH, লিখ। ঠিক আছে, 1 2 3 4 লিখ দিয়ে মনে রাখবা। তাহলে যদি এক পলিপেপটাইড থাকে তাহলে কি L, লাইসোজাইম। দুই পলিপেপটাইড থাকলে কি I, ইন্টোগ্রিন। তিন পলিপেপটাইড থাকলে কি ভাই? K, তার মানে কি কোলাজেন। চার পলিপেপটাইড থাকলে H, তার মানে কি হিমোগ্লোবিন। তাহলে ভুল হবে? ভুল হওয়ার কিন্তু কোনো চান্স নাই। ঠিক আছে, ওকে। তারপরে দেখো প্রোটিনের বৈশিষ্ট্য। ঠিক আছে, প্রোটিনের বৈশিষ্ট্য দেখো সবগুলো রিডিং পড়বা, প্লাস যেগুলো দাগানো আছে সেগুলো বেশি করে পড়বা। কারণ আলটিমেটলি হয় কি যে যদি তোমাকে সত্য মিথ্যা প্রশ্ন করে তাহলে দাগানো গলা ভিতর থেকে করবে। ঠিক আছে, আর তাছাড়া এগুলোর ভিতর থেকে একক প্রশ্ন করতে পারে, আর একক প্রশ্ন করার জন্য এগুলো খুবই লেস ইম্পর্টেন্ট। তারপর কি করতে হবে? রিডিং দিতে হবে। ঠিক আছে, ওকে। দেখো প্রোটিনের বৈশিষ্ট্য। প্রোটিন কলয়েড প্রকৃতির এবং কি অধিকাংশই কেলাসিত হয়। ঠিক আছে, ওকে। কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, নাইট্রোজেন দিয়ে গঠিত। আর কি লাগবে এখানে? দেখো এখানে বলছে যে অ্যাসিড প্রয়োগে প্রোটিন জমাট বাঁধে। ঠিক আছে, এটা একটু মনে রাখো। তারপর বলছে দেখো প্রোটিন সাধারণত তড়িৎধর্মী। এটা খুব ইম্পর্টেন্ট। প্রোটিন সাধারণত কি ভাইয়া? তড়িৎধর্মী এবং ব্রাফার দ্রবণ হিসাবে কাজ করে। ঠিক আছে, প্রোটিন তড়িৎধর্মী এবং কি ব্রাফার দ্রবণ হিসাবে কাজ করে। ওকে, আচ্ছা এখানে আর কিছু লাগবে না। তারপরে দেখো যে মানব দেহে, দেখো এখানে বলছে যে ইকোলাই। ঠিক আছে, ইকোলাই ব্যাকটেরিয়াতে 3000 ধরনের প্রোটিন আছে। কত ধরনের ভাইয়া? 3000 ইকোলাইতে। বা কি ইকোলাইতে কি ইকোলাই ব্যাকটেরিয়ার দেহে 3000 ধরনের প্রোটিন আছে। মানব দেহে কত আছে? প্রায় 1 লক্ষ ধরনের প্রোটিন আছে। মানব দেহে কতগুলো প্রোটিন আছে ভাইয়া? প্রায় 1 লক্ষ ধরনের প্রোটিন আছে। ঠিক আছে, ওকে। এখন দেখো জৈবিক কার্যাবলীর উপর ভিত্তি করে, ঠিক আছে, প্রোটিন দুই ভাগে ভাগ করছে। একটা হলো গাঠনিক প্রোটিন, একটা হলো দেখো কার্যকরী প্রোটিন। তো গাঠনিক প্রোটিন দেখো এখানে বলছে যে গাঠনিক প্রোটিন আছে, একটা হলো কেরাটিন, একটা আছে কোলাজেন, একটা আছে কি ভাই ফাইব্রাইন, একটা হলো কি স্ক্লেরোটিন, একটা হলো কি কন্ড্রিন, একটা হলো কি সেইন। ঠিক আছে, তো দেখো কেরাটিন দ্বারা কি কি গঠিত হয়? কেরাটিন দ্বারা গঠিত হয় ত্বক, শিং, নখ, খুর, পালক। তার মানে দেহের বাইরে যে প্রতিরক্ষা স্তরগুলো আছে বা দেহের বাইরের অংশগুলো কি দ্বারা তৈরি হয়? কেরাটিন দ্বারা। কোলাজেন দ্বারা কি তৈরি হয় ভাই? দেখো কোলাজেন দ্বারা তৈরি হয় অস্থি, টেন্ডন, যোজক টিস্যু। ঠিক আছে, ফাইব্রাইন দ্বারা কি তৈরি হয়? ফাইব্রাইন দ্বারা তৈরি হয় সিল্ক এবং মাকড়সার জাল। স্ক্লেরোটিন দ্বারা কি তৈরি করা হয় ভাই? স্ক্লেরোটিন দ্বারা তৈরি করা হয় পতঙ্গের বহিকঙ্কাল। কন্ডিন দ্বারা তৈরি করা হয় তরুণাস্থি। ঠিক আছে, আর সেন দ্বারা তৈরি করা হয় কি? অস্থি। এখন দেখো এই যে কোলাজেন এখানে অস্থি আছে এবং কি সেইন এখানে অস্থি আছে। তুমি দাগাবা কোনটা? অবশ্যই তোমাকে সেইনই দাগাতে হবে। যদি বলে নিচের কোনটি দ্বারা অস্থি গঠিত হয়, তোমাকে সেইন দাগাতে হবে। কি দাগাতে হবে ভাইয়া? সেইন। তখন কিন্তু কোলাজেন দাগানো যাবে না। ঠিক আছে, ওকে। তারপর দেখো কার্যকরী প্রোটিন। কার্যকরী প্রোটিনের উদাহরণগুলো মনে রাখবা যে এনজাইম, হরমোন, ভিটামিন, শ্বাসরঞ্জক। ঠিক আছে, এগুলো কি সব কার্যকরী প্রোটিন। ঠিক আছে, এবং দেখো আকৃতির উপর ভিত্তি করে প্রোটিনকে আবার দুই ভাগে ভাগ করছে। একটা হলো তন্তুময় প্রোটিন, একটা হলো কি গ্লোবিলার প্রোটিন। শুধু উদাহরণগুলো মনে রাখবা। তন্তুময় প্রোটিন কোনটা? কেরাটিন, কোলাজেন, ফাইব্রাইন, যেগুলো মাত্র বললাম। ঠিক আছে, এবং গ্লোবিলার প্রোটিন কোনগুলো? দেখো মায়োগ্লোবিন, ইনসুলিন এবং কি হিমোগ্লোবিন। গ্লোবিলার নামের সাথে কি গ্লোবিন আছে, হিমোগ্লোবিন, মায়োগ্লোবিন, আর কি একটা হলো ইনসুলিন। ঠিক আছে, ওকে। তারপরে দেখো গঠন অনুসারে শ্রেণী বিভাগ। ঠিক আছে, গঠন অনুসারে প্রোটিন কয় প্রকার? 4 প্রকার। প্রাইমারি, সেকেন্ডারি, টারসারি এবং কি কোয়াটার্নারি। নামগুলো শুধু মনে রাখা লাগবে। ঠিক আছে, আর কিছু লাগবে না। তারপরে দেখো নিচে আসো, দেখো এখানে বলছে যে সরল প্রোটিনকে 7 ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, দেখো রাসায়নিক গুণাবলীর উপরে ভিত্তি করে প্রোটিন 3 প্রকার। একটা সরল, যুগ্ম এবং কি উদ্ভূত প্রোটিন। শুধু নামগুলো মনে রাখবা, আর কিছু লাগবে না। সরল প্রোটিন কয় ভাগ করা হয়? 7 ভাগে। এটা মনে রাখবা।
সরল প্রোটিন কয় ভাগ করে ভাইয়া? 7 ভাগে, ঠিক আছে। ওকে, এখানে আর কিছু লাগবে না। ওকে, এখন দেখো এই যে অ্যালবিউমিন, গ্লোবিউলিন মানে সরল প্রোটিন সব, ঠিক আছে, সবগুলা দেখো নাম টাম লেখা আছে এখানে, সবগুলো একটু রিডিং দিবা, ভিতরে দেখো দাগানো আছে সুন্দর করে। এখন এখানে দুইটা জিনিস লাগে, সেই দুইটা যে আমি একটু নিচে লিখে দিই। একটা হলো যে পানিতে দ্রবণীয় প্রোটিন কোনগুলা, ঠিক আছে, দেখো পানিতে দ্রবণীয় আমি লেখা দিই, তোমরা সুন্দর একটু লিখে নাও খাতা বইয়ের ভেতরে, পানিতে দ্রবণীয়। এটা মনে রাখবা পিঠা দিয়ে, কি দিয়ে? পিঠা, PTH-এ, ঠিক আছে, পিঠা। আচ্ছা, এইচটা বড় হাতে দেই, আচ্ছা সবগুলো বড় হাতে দেই, তা নাহলে বুঝবা না। আচ্ছা, পিটিটা শুধু ছোট হাতে দিবা, PTH-এ, পিঠা, ঠিক আছে, পিঠা। তাহলে পিঠাটা কি? পানিতে দ্রবণীয়, ঠিক আছে। পিটি দিয়ে কি মনে রাখবা? পিটি দিয়ে হলো প্রোটামিন, ঠিক আছে। দেখো আমি দেখা দিই, প্রোটামিন, প্রোটামিন কই? এই যে প্রোটামিন, ঠিক আছে। প্রোলামিনও কিন্তু আছে, প্রোলামিন কিন্তু পানিতে দ্রবণীয় না, মনে রাখবা। এই যে পানিতে কিন্তু কি অদ্রবণীয়, সরি, প্রোলামিন কই? এই যে প্রোলামিন, প্রোলামিন কি? পানিতে অদ্রবণীয়, ঠিক আছে। প্রোলামিন না, দ্রবণীয় কোনটা ভাইয়া? প্রোটামিন, এই জন্য পিটি লেখছে, যে পিটি, পিটি মানে কি? প্রোটামিন। এইচতে কি ভাইয়া? এইচতে হলো দেখো হিস্টোন, দেখো এই যে হিস্টোন আছে না, এই যে হিস্টোন, হিস্টোন কি ভাই? হিস্টোন পানিতে দ্রবণীয়, ঠিক আছে। তারপর কি? PTH-A, এতে কি ভাই? এতে হলো অ্যালবিউমিন, ঠিক আছে। অ্যালবিউমিন একদম প্রথমে যেটা আছে দেখো, যে অ্যালবিউমিন, ঠিক আছে। অ্যালবিউমিন কি? এটা হলো পানিতে দ্রবণীয়, ঠিক আছে। তাহলে আমরা কি তিনটা দেখলাম, PTH দিয়ে কি? এটাগুলো হলো পানিতে দ্রবণীয়, বাদ বাকি সব কিছুই কি? বাদ বাকি সকল প্রোটিন পানিতে অদ্রবণীয়, ঠিক আছে। এখন আর একটা জিনিস মনে রাখা লাগবে, সেটা হলো যে তাপে জমাট বাঁধে কোনগুলা, ঠিক আছে। তাপে জমাট বাঁধে, তাপে জমাট বাঁধে, পাটে জমাট বাঁধে, সরি, তাপে জমাট বাঁধে, এটা মনে রাখবা এজি দিয়ে, কি দিয়ে? এজি, এজি দিয়ে মনে রাখবা। আচ্ছা, অন্য কালিতে লিখে দিই, এজি দিয়ে মনে রাখবা, এগুলা কি? তাপে জমাট বাঁধে। আহা, এজি, এজি মানে কি? অ্যালবিউলিন এবং গ্লোবিউলিন, ঠিক আছে। এই যে প্রথমে যেটা আছে অ্যালবিউমিন এবং কি? গ্লোবিউলিন, এই দুইটাই কি? তাপে জমাট বাঁধে, ঠিক আছে। বাদ বাকিগুলা কি? তাপে জমাট বাঁধে না, ঠিক আছে। এবং দেখো এই যেখানে আছে প্রোটামিন, আমরা পড়লাম না? প্রোটামিন, আচ্ছা প্রোটামিন দেখো, প্রোটামিন হলো সবচাইতে ক্ষুদ্র প্রোটিন। এই যে দেখো, প্রোটামিন হলো সবচাইতে ক্ষুদ্র প্রোটিন। তোমাকে প্রশ্ন করবে নিচের কোনটি সবচাইতে ক্ষুদ্র প্রোটিন? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে প্রোটামিন, ঠিক আছে। ওকে, স্যামন মাছের শুক্রাণুতে কোনটা থাকে? প্রোটামিন থাকে। দেখ এখানে একটু মনে করো সাধারণের মতো প্রশ্ন, যে দাগানো আছে, বুঝছো? এখানে বোঝানোর কিছু নাই। এই যে মটরের বীজে কোনটা আছে, আলুতে কোনগুলো আছে, এগুলো তো বোঝানোর কিছু নাই, এগুলো একটু তোমরা পড়ে নিবা, ঠিক আছে। যতটুকু লাগবে আমি ততটুকু বুঝাই দিছি। ওকে, এখন দেখো যুগ্ম প্রোটিন বা সংশ্লেষিত প্রোটিন, এখানে প্রোটিনের নামগুলো লাগবে। নামগুলো কেমনে মনে রাখবা? দেখো, সব যুগ্ম মানে কি? সবগুলো নামের সাথে প্রোটিন থাকবে, ঠিক আছে। যেমন দেখো, নিউক্লিয় প্রোটিন, গ্লাইকো প্রোটিন, মিউকো প্রোটিন, লিপো প্রোটিন, ঠিক আছে, ক্রোমো প্রোটিন, মেটালো প্রোটিন, ফসফো প্রোটিন, স্ক্লাভো প্রোটিন, ঠিক আছে, সরি ফ্লাভো প্রোটিন, ঠিক আছে, লোহ পাইরোফিন প্রোটিন। নামের সাথে, প্রোটিন নামের সাথে অন্য কোনো নাম থাকে, সেটা কি? সেটা হলো যুগ্ম সংশ্লেষিত প্রোটিন। ওকে, এরপরে আসো, দেখো বলছে উদ্ভূত বা উৎপাদিত প্রোটিন, এটা খুব ইম্পর্টেন্ট। উদ্ভূত বা উৎপাদিত প্রোটিন কোনগুলা? পেপটাইড, প্রোটিয়েজ, পেপটোন এবং কি ফাইব্রিন, ঠিক আছে। যেমন বলছে দেখো, যে মায়োসিন থেকে মায়োসান সৃষ্টি হয়, আর অ্যালবুমিন থেকে অ্যালবুমাস সৃষ্টি হয়, ঠিক আছে। এই দুটো উদাহরণও লাগবে, খুব ইম্পর্টেন্ট। ওকে, তারপরে দেখো যে গুণগত মানের উপরে ভিত্তি করে দুই ধরনের, একটা হলো প্রথম শ্রেণীর প্রোটিন, একটা কি দ্বিতীয় শ্রেণীর প্রোটিন। এগুলো ইজি পড়া। দেখো প্রথম শ্রেণীর প্রোটিন কোনগুলা? মাছ, মাংস, ডিম, দুধ, বাদাম। এগুলাতে কি পাওয়া যায়? এগুলাতে প্রথম শ্রেণীর প্রোটিন পাওয়া যায়, ঠিক আছে। ওকে, আর দ্বিতীয় শ্রেণীর উদ্ভিদ কি, সরি প্রোটিন কোথায় পাওয়া যায়? বাদ বাকি সকল কিছুতে, বাদ বাকি সকল কিছুতে পাওয়া যায় দ্বিতীয় শ্রেণীর প্রোটিন। আর প্রথম শ্রেণীর প্রোটিন কোথায় পাওয়া যায় ভাইয়া? মাছ, মাংস, ডিম, দুধ, বাদাম, সয়াবিন। মাছ, মাংস, ডিম, দুধ তো আমরা সারাদিন খাই, ঠিক আছে। বাদামও খাই, সয়াবিনও খাই, ঠিক আছে। ওকে, এখন দেখো প্রোটিনের কাজ, প্রোটিনের কাজের একটু রিডিং দিবা সুন্দর করে, ঠিক আছে। বিশেষ করে এই যে দাগানোগুলো একটু ভালো করে পড়বা, ঠিক আছে। যে জীবদের প্রয়োজনীয় হরমোন উৎপাদন করে কোনটা? প্রোটিন, যেমন ইনসুলিন হরমোন, ঠিক আছে। আমরা দেখলাম যে কেনটি কি অ্যামিনো অ্যাসিড মিলে ইনসুলিন গঠিত হয়। তারপর কি আছে? কিছু প্রোটিন বিষাক্ত হয়, অনেক জীব তা খেয়ে মারা যায়, ঠিক আছে। যেমন কি সাপের বিষের প্রোটিন, ঠিক
ঠিক আছে, সাপের বিষের প্রোটিন। ওকে, তারপর দেখো পিগমেন্ট হিসাবে কাজ করে, ঠিক আছে, যেমন কি রডোপোসিন। তোমাকে বলবে যে নিচের কোন প্রোটিনটা পিগমেন্ট হিসেবে কাজ করে, অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে রডোপোসিন, ঠিক আছে। তারপর দেখো ইন্টারফেরন কি? ইন্টারফেরন এক ধরনের প্রোটিন। ওকে, তারপরে দেখো, ওকে, এই যে লাস্টে একটু মনে রাখো যে 1 গ্রাম প্রোটিন জারণে 4.1 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়, এটা একটু মনে রাখো, ঠিক আছে। তারপর দেখো এখানে জীবদেহে প্রোটিনের ভূমিকা একটু রিডিং দিবা। বিশেষ করে তাকে যেখানে বলছে যে ব্লাড ক্যান্সার নিরাময়, কই গেল, যে ব্লাড ক্যান্সার নিরাময় ব্যবহার করা হয়, ঠিক আছে। তারপর কি, এই যে অ্যান্টিবডি তৈরি করে, ঠিক আছে, এন্ডোরফিন। তারপর যে এই দুইটা লাগবে, যে মস্তিষ্ক উৎপন্ন এন্ডোরফিন কী হিসাবে কাজ করে? ব্যথানাশক হিসাবে। ব্যথানাশক হিসাবে কোনটি কাজ করে ভাইয়া? এন্ডোরফিন, ঠিক আছে। এবং ঘুম সৃষ্টিকারী হলো এস ফ্যাক্টর, ঠিক আছে। এস ফ্যাক্টর কীভাবে কাজ করে ভাই? ঘুম সৃষ্টিকারী বা ঘুম আনয়নকারী, ঠিক আছে। এগুলো একটু মনে রাখো। দেখো এখন দেখবো খাদ্য তালিকায় প্রোটিন, ঠিক আছে, খাদ্য তালিকায় প্রোটিন। দেখো এখানে বলছে যে 12টি অ্যামিনো অ্যাসিড আমাদের দেহে অভ্যন্তরে সংশ্লেষিত হতে পারে। কয়টি ভাইয়া? 12টি। 12টি অ্যামিনো অ্যাসিড আমাদের দেহে অভ্যন্তরে কি সংশ্লেষিত হতে পারে, কিন্তু 8টি অ্যামিনো অ্যাসিড কি হতে পারে না? সংশ্লেষিত হতে পারে না। এই যে 20টি অ্যামিনো অ্যাসিড দেখছিলাম, ঠিক আছে। ওকে, যাই হোক, আর এটাও জানি আমরা শিশুদের জন্য অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কয়টি ভাই? 10টি, আমরা পড়ছি অলরেডি, ঠিক আছে। ওকে, দেখো, আচ্ছা আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? বলো তো কি জানি হয়েছিল। আচ্ছা এক কাজ করি, 5 মিনিটে একটা ব্রেক দিই, ঠিক আছে। গলা ব্যথা করতেছে, তোমাদেরও একটু রেস্ট দরকার। একটা না তো পড়াইলে সব মাথার উপর দিয়ে যাবে। 5 মিনিট একটু রেস্ট নাও। 5 মিনিট। কয়টায় শুরু করব? 14 বাজে। 14 বাজে, তাহলে 20-এ শুরু করি, ঠিক আছে। দশটা 20-এ শুরু হবে।
ওকে, তো চলো আমরা আবার শুরু করি। দেখো লিপিড, ঠিক আছে, দেখো লিপিডের বৈশিষ্ট্য, তোমরা লিপিডের বৈশিষ্ট্য মনে রাখবা না দিয়ে। কি দিয়ে ভাইয়া? না দিয়ে। দেখো বেশিরভাগ বৈশিষ্ট্যই না, যেমন লিপিড বর্ণহীন, গন্ধ নাই, স্বাদ নাই, কিছুই নাই, পানি তো অদ্রব। তারপর ঠিক আছে, ও বৈশিষ্ট্য আছে, যেমন এরা ফ্যাটি অ্যাসিডের সাথে অ্যাস্টার হিসাবে বিরাজ করে। ফ্যাটি প্রক্রিয়া এরা ফ্যাটি অ্যাসিড এবং ওকে ধারণ করে ভাইয়া, লাল বর্ণ ধারণ করে, ঠিক আছে। এবং দেখো উষ্ণতার সাথে কিছু লিপিড তরল এবং কিছু লিপিড চর্বি বা কঠিন আকারে থাকে। মানে যেগুলো তরল আকারে থাকে সেগুলোকে বলি তেল, আর যেগুলো কঠিন থাকে সেগুলো কি বলি? চর্বি বলি, ঠিক আছে। তোমরা চর্বি দেখছো না? আচ্ছা, আমি এটা বারবার বলি, তেল আর চর্বি কেমন মনে রাখবা? তেল তো তরল, তোমরা জানো। আর চর্বি দেখছো না? গরুর চর্বি দেখছো তো? গরুর চর্বিটা কি কঠিন আকারে থাকে না? তো তোমার মনে করো চর্বি জিনিসটা সবসময় কঠিন, আর তেল জিনিসটা কি থাকে ভাইয়া? ঠিক আছে, ওকে। তারপরে দেখো লিপিডের গঠন, এটা লাগবে না। লিপিডের কাজটা একটু পড়ে নিও, ঠিক আছে, বিশেষ করে দাগানো যেগুলো আছে, ঠিক আছে, যে মেমব্রেন গঠনের উপাদান হিসেবে কাজ করে লিপিড, ঠিক আছে, সালোক সংশ্লেষণের ভূমিকা রাখে। আর দেখো লিপিডের শ্রেণী বিভাগ, এটা একটু লাগবে। লিপিড, ঠিক আছে, দেখো নাম অনুসারে লিপিডকে তিন ভাগে ভাগ করা হয়েছে প্রকৃতির গঠন অনুসারে। দেখো একটা হলো সরল লিপিড, একটা যৌগিক লিপিড, একটা হলো উদ্ভিদ বা উৎপাদিত লিপিড। উদাহরণগুলো লাগবে। সরল লিপিডের উদাহরণ কোনগুলা? তেল, চর্বি, মোম। তেল, চর্বি, মোম সরল লিপিড, গ্লাইকোলিপিড, সালফোলিপিড, একটা করে ওয়ার্ড যুক্ত আছে। ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, সালফোলিপিড সবগুলো কি যৌগিক লিপিড। একটা হলো দেখো সবগুলো উদাহরণ আছে তিনটা করে, তাই এখানে কি এমসিকিউর সম্ভাবনা খুব বেশি, ঠিক আছে। আণবিক গঠন অনুসারে, আণবিক গঠন অনুসারে লিপিড 5 প্রকার। কয় প্রকার ভাইয়া? 5 প্রকার, ঠিক আছে। নিউট্রাল প্রোটিন, ফসফোলিপিড, সরি নিউট্রাল লিপিড, ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, টারপিনস বা টারপিনয়েডস এবং কি মোম। এগুলো কি গঠন অনুযায়ী, আণবিক গঠন অনুযায়ী, ঠিক আছে। ও চাইতেও ওকে। এখন দেখো স্নেহদ্রব্য বা তেল নিয়ে আমরা কথা বলবো এখন, ঠিক আছে। দেখো দেখো যেটা বললাম সরল লিপিড, ঠিক আছে, সরল লিপিড, এদেরকে সরল লিপিডকে নিউট্রাল লিপিডও বলা হয়, ঠিক আছে, ওকে। দেখো চর্বি এবং তেল, ঠিক আছে, দেখো সাধারণ তাপমাত্রা কত ধরা হয়? 20 ডিগ্রি সেলসিয়াস। 20 ডিগ্রি সেলসিয়াসকে সাধারণ তাপমাত্রা ধরা হয়। তার মানে কি চর্বি যেটা বললাম কঠিন, তার মানে কি সাধারণ তাপমাত্রায় চর্বি থাকবে কঠিন, আর তেল কি থাকবে? তেল থাকবে তরল। কি হইলো? তরল, ওকে। এখন নিচে আসে, দেখো চর্বি এবং তেলের একটা ছক দিছে, ছকটা খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট ভাই? দেখো যে চর্বির যে উদাহরণ, ঠিক আছে, বিশেষ করে উদাহরণটা লাগবে। আচ্ছা দেখো এখানে চর্বির, এখানে বলছে যে চর্বিতে একটি দেখো চর্বিতে স্টিয়ারিক অ্যাসিড থাকে, আর তেলে কোনটা থাকে? তেলে থাকে লিনোলিক অ্যাসিড, ঠিক আছে, লিনোলিক অ্যাসিড, এই দুটো একটু মনে রাখো, ওকে। এবং দেখো যে চর্বি যে উদাহরণ দিছে, দেখো আচ্ছা তেলের উদাহরণ ভোজ্য তেল, এটা তো মুখস্থ করার কিছু নাই, ঠিক আছে। কিন্তু দেখো চর্বির ভিতরে পাম অয়েল এবং নারিকেল তেল দুইটা উদাহরণ আছে। এখন তোমাকে বলতে পারে পাম অয়েল কি চর্বি নাকি তেল, নারিকেল তেল কি চর্বি নাকি তেল? তুমি বলবা যে নারিকেল তেল তো এটা তেল, তুমি তেল লাগাই দিয়ে আসবে, কিন্তু আসলে কি ভাইয়া নারিকেল তেল কিন্তু একটা চর্বি। আবার কি পাম অয়েলও চর্বি। তো এই দুইটা মনে রাখা লাগবে যে পাম অয়েল এবং নারিকেল তেল দুইটার সাথে তেল কথাটি থাকার পরেও এই দুইটা কি? দুইটা হলো চর্বি, ঠিক আছে, ওকে। নামে তেল, কামে চর্বি, ঠিক আছে, ওকে। তারপরে দেখো ট্রাইগ্লিসারাইড অ্যাসিড, এখানে দেখো দুই ধরনের ফ্যাটি অ্যাসিডের কথা বলছে। একটা হলো স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, আর একটা হলো কি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। দেখো স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড হলো বা স্টিয়ারিক অ্যাসিড,
আর আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড হলো লিনোলিক অ্যাসিড, দুইটা মনে রাখবা, ঠিক আছে? স্যাচুরেট কোনটি আর আনস্যাচুরেট কোনটি, দুইটা কিন্তু মনে রাখা লাগবে, স্টিয়ারিক এবং লিনোলিক অ্যাসিড, ঠিক আছে? ওকে, স্যাচুরেটেড অ্যাসিড ফ্যাটি অ্যাসিড আসলে কী করে, হৃদরোগ সৃষ্টি করে, এর জন্যই কি বলতে গেলে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড ভালো, আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী, ঠিক আছে? দেখো লিনোলিক এবং লিনোলেনিক, ঠিক আছে? লিনোলিক এবং কি লিনোলেনিক, দুই ধরনের অ্যাসিডকে কি বলা হয়, অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড বলা হয়, এই যেটা একটু মনে রাখো। ওকে, দেখো সিজ ফ্যাটি অ্যাসিড এটা স্বাস্থ্যের জন্য উপকারী, যেমন কি অলিভ অয়েল, ঠিক আছে? অলিভ অয়েল, আবার কি ট্রান্স ফ্যাটি অ্যাসিডও উপকারী। ওকে, অলিভ অয়েল তো ভালো জিনিস। ওকে, এখন দেখো যৌগিক লিপিড, ঠিক আছে? হয় কয় প্রকার হয় ভাইয়া? 4 প্রকার, ঠিক আছে? আমরা দেখবো, একটা হলো কি ফসফোলিপিড, নামগুলা লাগবে, লেসিথিন, সেফালিন, প্লাজমালোজেন, ঠিক আছে? ওকে, লেসিথিন, সেফালিন, প্লাজমালোজেন। এবং এখানে মনে রাখা লাগবে যে ফসফোলিপিড রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ফসফোলিপিড কী করে ভাইয়া? ফসফোলিপিড রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, ঠিক আছে? কোষের ভেদ্যতা ও পরিবহনে নিয়ন্ত্রণ করে এবং কি উদ্ভিজ্জ তেল ফসফোলিপিড সমৃদ্ধ, এরকম মনে রাখো। তারপরে দেখো যে গ্লাইকোলিপিড, ঠিক আছে? গ্লাইকোলিপিড কোথায় কোথায় থাকে দেখো, এখানে বলছে যে ক্লোরোপ্লাস্টের মেমব্রেনে গ্লাইকোলিপিড অধিক থাকে, ঠিক আছে? তারপরে সূর্যমুখী এবং তুলার বীজে গ্লাইকোলিপিড পাওয়া যায়, ঠিক আছে? এবং আমরা জানি যে গ্লাইকোলিপিড এবং কি গ্লাইকোপ্রোটিনকে দুই এক করতে বলা হয় গ্লাইকোক্যালিক্স, ঠিক আছে? ওকে, এখানে আর কিছু লাগবে না। কাজটা একটু দেখো যে ফটোসিনথেটিক অঙ্গাণু ভূমিকা পালন করে এবং ফটোসিনথেসিস প্রক্রিয়া সাহায্য করে, ঠিক আছে? ওকে, তারপর দেখো সালফোলিপিড, ঠিক আছে? সালফোলিপিড কি ভাইয়া? দেখো যে মানে গ্লাইকোলিপিডই, কিন্তু জাস্ট ওখানে কি থাকবে, সালফার থাকবে, যে গ্লাইকোলিপিডে সালফার থাকে তাকে কি বলা হয়? সালফোলিপিড বলা হয়, ঠিক আছে? তাই ক্লোরোপ্লাস্টে এর উপস্থিতি সীমাবদ্ধ। আর উদ্ভিদে প্রচুর পরিমাণে সালফোলিপিড পাওয়া যায়, উদ্ভিদে প্রচুর পরিমাণে কোনটা পাওয়া যাবে? সালফোলিপিড, ঠিক আছে? এটা মনে রাখো, উদ্ভিদে প্রচুর পরিমাণে সালফোলিপিড পাওয়া যায়। দেখো নিচে আসো, লিপিড প্রোফাইল, ঠিক আছে? লিপিড প্রোফাইল, দেখো এখানে প্রথম লাইনটা লাগবে যে রক্তে কোলেস্টেরল ও চর্বির মাত্রা দেখতে লিপিড প্রোফাইল পরীক্ষাটি করা হয়। তাহলে রক্তে কোলেস্টেরল এবং চর্বির মাত্রা দেখতে কোন পরীক্ষা করা হয় ভাইয়া? লিপিড প্রোফাইল পরীক্ষা করা হয়, ঠিক আছে? ওকে, দেখো এখানে স্টেরয়েড নিয়ে কিছু কথা বলছে। স্টেরয়েড কোথায় কোথায় বেশি পাওয়া যায় দেখো, আলু, চুপড়ি আলু, এখানে কি সর্বোচ্চ পরিমাণে কোলেস্টেরল পাওয়া যায়। কোলেস্টেরল, সিগমাস্টেরল, ঠিক আছে? মোট কথা নামের সাথে স্টেরল আছে মানে কি সবগুলা স্টেরয়েডের উদাহরণ। স্টেরয়েডের উদাহরণ কি নামের সাথে স্টেরল থাকবে, কোলেস্টেরল, সিগমাস্টেরল, অর্গোস্টেরল, ঠিক আছে? বিটা সিস্টোস্টেরল, ঠিক আছে? আরেকটা কি আছে? ডিজিটালিন, ঠিক আছে? ডিজিটালিন, এগুলো কি সব স্টেরয়েডের উদাহরণ। দেখো যে ডিজিটালিন, এটা কি হৃদপিণ্ডের চিকিৎসা ব্যবহার করা হয়। হৃদপিণ্ডের চিকিৎসা কোনটি ব্যবহার করা হয় ভাইয়া? হৃদপিণ্ডের চিকিৎসায় ডিজিটালিন ব্যবহার করা হয়। ওকে, প্রাণীদেহে প্রচুর পরিমাণে কোলেস্টেরল পাওয়া যায়, এগুলো রিডিং দিবা, এমনি পারবা, নিজে নিজে পারবা, ঠিক আছে? ওকে, দেখো কোলেস্টেরল দুই প্রকার, একটা হলো এলডিএল বা লো ডেন্সিটি লিপোপ্রোটিন, একটা হলো হাই ডেন্সিটি লিপোপ্রোটিন বা এইচডিএল, ঠিক আছে? দেহে এইচডিএল থাকা ভালো, কোনটি থাকা ভালো ভাইয়া? এইচডিএল, মনে রাখবা, এইচতে হ্যাপি, এইচতে হ্যাপি, হ্যাপি তার মানে কি হ্যাপি হইতে চাই সবাই, তার মানে কি শরীরে হ্যাপি থাকা ভালো, হ্যাপি থাকা ভালো, এটা মনে রাখবা। এইচতে হ্যাপি তার মানে সবাই হ্যাপি থাকতে চায়, তার মানে কি হ্যাপি থাকতে হলে এইচডিএল থাকতে হবে, ঠিক আছে? ওকে, এখন দেখো এখানে বলছে যে দেখো যে স্ত্রীলোকের এইচডিএল বেশি থাকে, এলডিএল কম থাকে, ঠিক আছে? তার মানে কি নারীদের এইচডিএল বেশি থাকে এবং এলডিএল কম থাকে, এর জন্য কি নারীদের হৃদরোগ কম হয়, ঠিক আছে? তোমরা দেখবা যে মেয়েদের আসলে হার্টের প্রবলেম খুব কম হয়, হার্টের প্রবলেম বেশিদের কাদের হয়? হার্টের প্রবলেম বেশি হয় ছেলেদের, ঠিক আছে? দেখো মানুষের রক্তে, দেখো এখানে বলছে মাত্রাটা একটু জানো যে মানুষের রক্তে এইচডিএল মাত্রা কত থাকা লাগবে? 40 মিলিগ্রামের বেশি। আর এলডিএল মাত্রা কত থাকা লাগবে? 100 মিলিগ্রামের কম, ঠিক আছে?
মেয়েদের এইচডিএল মাত্রা এটা বেশি থাকে এবং কি তার জন্য তার হ্যাপি থাকে, ঠিক আছে, মানে কি তাদের হার্টে কোনো প্রবলেম হয় না। ওকে, এখন দেখো টারপিনস। টারপিনস মানে মনে রাখবা সুগন্ধি জাতীয় পদার্থ, যেমন দেখো পুদিনা, তুলসী ইত্যাদি কি পাওয়া যায়, টারপিনস পাওয়া যায়। দেখো সুগন্ধি প্রসাধনী সামগ্রীতে কোনটি ব্যবহার করা হয় ভাইয়া? টারপিনস ব্যবহার করা হয়। তারপর দেখো রাবার, ঠিক আছে, এখানে রাবার বিভিন্ন ধরনের নাম দেওয়া আছে, যেমন দেখো ফিকাস ইলাস্টিকা, ঠিক আছে, তারপর কি দেখো প্যালাকুয়াম গুট্টা, ঠিক আছে, তারপর কি ক্যাস্টিরা ইলাস্টিকা, এগুলা কি, এগুলো সব রাবার গাছ, ঠিক আছে। দেখো বলছে বিশ্বে প্রায় 80% শিল্পের সাথে রাবার জড়িত, ঠিক আছে, এগুলো একটু পড়ো। দেখো এই যে কেরাটিনয়েডস, স্টেরয়েড, ভিটামিন, এগুলো একটু রিডিং দিবা, ঠিক আছে, একটু রিডিং দিবা। এই ভিটামিন কে শাকসবজিতে পাওয়া যায়, জাস্ট মনে করো যে সাধারণ জ্ঞানের মতো প্রশ্ন হবে এখানে, ঠিক আছে। এই যে ভিটামিন ডি অন্ত্র ক্যালসিয়াম শোষণ করে, ঠিক আছে, এগুলো মনে করো যে পাবা। ভিটামিন এর অভাবে কী হয়, ত্বক শুষ্ক হয়, মানে মোট সাধারণ জ্ঞানের মতো প্রশ্ন, এগুলো একটু রিডিং দিবা, তো নিজেরাই পারবা। এখন দেখো জীবদেহে লিপিডের ভূমিকা, এটা সুন্দর করে রিডিং দিবা। এবং সবচাইতে বেশি ইম্পর্টেন্ট হলো এখানে যে এটা দেখো কি বলছে এখানে, যে ভিটামিন, পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটা, বি এবং সি, ঠিক আছে, বি এবং সি পানিতে ভিটামিন, দ্রবণীয় ভিটামিন, এবং কি এডেক হলো কি পানিতে অদ্রবণীয়, ঠিক আছে, অদ্রবণীয়। বিসি দিয়ে মনে রাখবা, বিসি, ঠিক আছে, বিসি কি, বিসি হলো ভাইয়া পানিতে দ্রবণীয়। ওকে, এখন দেখো যে আচ্ছা এটা একটু রিডিং পড়ে নিও টা। তারপর দেখো এনজাইম, ঠিক আছে, এনজাইম রান্না পড়বো কি ভাই, এনজাইম কি আবিষ্কার করে ভাইয়া? তোমাকে বলো যে কোন বিজ্ঞানী এনজাইম আবিষ্কার করেছে, বা সরি কোন বিজ্ঞানী এনজাইম শব্দটি প্রথম ব্যবহার করেছে। তুমি দেখবা প্রশ্নের ভিতরে অ্যান্সার আছে কেমনে, তোমাকে জিজ্ঞাসা করলো কোন বিজ্ঞানীর নামই কোন, ঠিক আছে, কোন বা কোন, ঠিক আছে, তাহলে বিজ্ঞানী কোন কি করছিল, এনজাইম শব্দটি ব্যবহার করছিল প্রথম। ওকে, এখন তাকে এনজাইমের বৈশিষ্ট্যগুলো আমাদের লাগবে, খুবই লাগবে। এনজাইমকে কি বলা হয়, অনুঘটকও বলা হয়। দেখো এনজাইমের বৈশিষ্ট্যগুলো আমাদের লাগবে। এনজাইম হলো কি, প্রধানত প্রোটিন ধর্মী। কি ধর্মী ভাইয়া? প্রোটিন ধর্মী। দেখো জীবকোষী এনজাইম কলয়েড রূপে অবস্থান করে। জীবদেহে এনজাইম কি হিসেবে অবস্থান করে ভাইয়া? কলয়েড হিসেবে অবস্থান করে। এবং দেখো 6 থেকে 9 pH এর ভিতরে এনজাইম সবচেয়ে ভালো কাজ করে। কত তাপমাত্রায় ভালো কাজ করে? 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভালো কাজ করে, ঠিক আছে। ওকে, এনজাইম কি করে? খুব স্বল্প পরিমাণে এনজাইম বিক্রিয়ার হার বাড়ায় দিতে পারে, ঠিক আছে। ওকে, তারপরে কি এনজাইমের কার্যকারিতা সুনির্দিষ্ট, এটাও খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, ঠিক আছে, এটা মনে রাখা লাগবে। তারপর দেখো যে প্রখর আলোতে এনজাইমের কার্যকারিতা নষ্ট হয়, বিশেষ করে অতি বেগুনি রশ্মি। যদি এনজাইমের উপরে অতি বেগুনি রশ্মি পড়ে তাহলে কি হবে? তাহলে এনজাইমের কার্যকারিতা নষ্ট হবে। তারপর কি বলছে? এনজাইম পানিতে দ্রবণীয়, ঠিক আছে, এনজাইম পানিতে কি ভাইয়া? দ্রবণীয়, ঠিক আছে। ওকে, তারপরের পেজে আসো, দেখো প্রোস্থেটিক গ্রুপ, কো ফ্যাক্টর এবং কো এনজাইম, ঠিক আছে। দেখো সব এনজাইমের প্রোটিন আমরা জানি, ঠিক আছে, এবং যে এনজাইম শুধু প্রোটিন দিয়ে তৈরি তাকে বলা হয় সরল এনজাইম। কি বলা হয়? সরল এনজাইম, শুধুমাত্র প্রোটিন থাকবে। এবং আমরা জানি যে মনে করো যে এনজাইমের দুইটা অংশ থাকে, দুইটা অংশ, ঠিক আছে, কয়টা অংশ থাকে ভাইয়া? দুইটা অংশ দ্বারা এনজাইম গঠিত, এটা একটা অংশ, এটা একটা অংশ, ঠিক আছে। এবং দেখো এই অংশটাও যদি প্রোটিন হয় এবং এই অংশটাই যদি প্রোটিন হয়, ঠিক আছে, দেখো দুইটাই যদি প্রোটিন হয় তাহলে সেটাকে বলা হয় সরল এনজাইম, ঠিক আছে। কি বলে ভাইয়া? সরল এনজাইম। এবং দেখো একটা প্রোটিন এবং আরেকটা কি নন প্রোটিন বা অপ্রোটিন, একটা প্রোটিন এবং আরেকটা অপ্রোটিন এমন যদি হয় তাহলে সেটাকে বলা হয় কনজুগেটেড প্রোটিন। কি বলা হয়? একটা প্রোটিনের সাথে একটা অপ্রোটিন যুক্ত হয়েছে তাকে কি বলবো? কনজুগেটেড প্রোটিন। এবং দেখো কনজুগেটেড প্রোটিনের যে প্রোটিন অংশ থাকে, ঠিক আছে, ধরো এটা কনজুগেটেড প্রোটিন, এটা হলো প্রোটিন অংশ, এটা কি? এটা হলো নন প্রোটিন অংশ বা অপ্রোটিন অংশ, ঠিক আছে, নন প্রোটিন অংশ। এই যে প্রোটিন অংশটা আছে এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা অ্যাপো এনজাইম। কি বলবো ভাইয়া? অ্যাপো এনজাইম। এবং নন প্রোটিন যেটা রয়েছে সেটাকে আমরা বলবো প্রোস্থেটিক গ্রুপ। কি বলবো ভাইয়া? অপ্রোটিন অংশকে বলবো প্রোস্থেটিক গ্রুপ। এটা হলো প্রোস্থেটিক গ্রুপ, এটা হলো কি? এটা হলো অ্যাপো এনজাইম। ওকে, এবং দেখো এই যে প্রোস্থেটিক গ্রুপ আছে, ঠিক আছে, মানে নন প্রোটিন অংশ যেটা আছে, এই যে নন প্রোটিন অংশ, প্রোস্থেটিক গ্রুপ যেটাকে বললাম, প্রোস্থেটিক গ্রুপ। এই প্রোস্থেটিক গ্রুপ হিসাবে যদি কখনো ধাতুর আয়ন থাকে, ধাতুর আয়ন যেমন কি ভাইয়া? যেমন এই যে ফেরাস, ম্যাগনেসিয়াম 2+, জিঙ্ক 2+, এগুলো থাকে, তাহলে তখন সেটাকে বলা হয় কো ফ্যাক্টর, ঠিক আছে, কো ফ্যাক্টর বা অ্যাক্টিভেটর, ঠিক আছে, এগুলো একটু মনে রাখো।
তাহলে আমরা যদি প্রোটিনে দুইটা অংশ থাকে, যদি দুইটা অংশই প্রোটিন হয় তাহলে সেটাকে বলবো সরল প্রোটিন। যদি দুইটা অংশের একটা প্রোটিন হয়, একটা কি হয়, অপ্রোটিন হয়, তাহলে সেটাকে বলবো কনজুগেটেড প্রোটিন। কনজুগেটেড প্রোটিনের প্রোটিন অংশটাকে বলা হয় অ্যাপোএনজাইম এবং নন প্রোটিন অংশটাকে বলা হয় কি, প্রোস্থেটিক গ্রুপ। আর প্রোস্থেটিক গ্রুপটা যদি এই মেটাল হয় বা ধাতুর আয়ন হয় তাহলে তাকে আমরা কি বলবো, তাহলে আমরা বলবো তাকে কোফ্যাক্টর বা অ্যাক্টিভেটর। ঠিক আছে, ওকে। এবং দেখো এই যে প্রোস্থেটিক গ্রুপ, এটা যদি আবার এবার যদি ধাতুর আয়ন মেটাল না হয়ে জৈব রাসায়নিক পদার্থ হয় কোনোভাবে, জৈব রাসায়নিক পদার্থ, তখন সেটাকে বলা হয় কো এনজাইম। ঠিক আছে, ধাতু হইলে কো ফ্যাক্টর, আর জৈব রাসায়নিক পদার্থ হইলে কি, সেটাকে বলবো কো এনজাইম। এগুলো একটু জানা লাগবে। ঠিক আছে, এগুলো একটু দেখো পূর্ণরূপগুলা। ঠিক আছে, তেমন ইম্পর্টেন্ট না। দেখো এখানে এনজাইমের ব্যবহারটা বলতে দেওয়া আছে, বিশেষ করে দেখো সরল এনজাইম নাম কি, সরল এনজাইম কোনটা ভাইয়া, দেখো সুক্রেজ এবং অক্সিডেজ, এই দুইটা কি বলা হয়, সরল। ঠিক আছে, যৌগিক বা সংযুক্ত এনজাইম উদাহরণ কি, এফএডি, এনএডি। ঠিক আছে, নামগুলো লাগবে। তারপরে দেখো যে দেখো অক্সিডো রিডাক্টেজ, অক্সিডো রিডাক্টেজ এনজাইম কোনটা ভাই, দেখো সাইটোক্রোম অক্সিডেজ। ঠিক আছে, গ্লিসারালডিহাইড ডাইহাইড্রোজিনেজ। ঠিক আছে, নামগুলো কঠিন কঠিন বড় বড়। ঠিক আছে, ওকে। তারপরে দেখো ট্রান্সফারেজ এনজাইম, ট্রান্সফারেজ এনজাইম কোনটা ভাইয়া, কাইনেজ। ঠিক আছে, এটা মনে রাখবা, টাকা দিয়ে, কি দিয়ে, টাকা, টাকা, টতে ট্রান্সফারেজ, কতে কি, কাইনেজ। ঠিক আছে, ট্রান্সফারেজ এনজাইম কোনটা, কাইনেজ। তারপরে দেখো হাইড্রোলাইটিক এনজাইম বা হাইড্রোলাইজ এনজাইম, হাইড্রোলাইটিক এনজাইম কোনটা ভাইয়া, দেখো প্রোটিয়েজ, ফসফেটেজ, এস্টারেজ, এগুলো কি সব হাইড্রোলাইটিক এনজাইম। তারপর দেখো লাইজ এনজাইম, লাইজ এনজাইম কোনটা ভাইয়া, দেখো এখানে বলছে যে অ্যালডোলেজ। ঠিক আছে, অ্যালডোলেজ কি মনে রাখো, অ্যালডোলেজ ফিমারেজ, এগুলো কি সব লাইজ এনজাইম। ঠিক আছে, দেখো। তারপরে দেখো আইসোমারেজ, আচ্ছা আইসোমারেজ লাগবে না। তারপরে দেখো লাইগেজ, লাইগেজের কি উদাহরণ দেওয়া আছে, দেখো গ্লুটামিন সিনথেটিক এবং অ্যাসিটাইল কোয়ে। দেখো ফসফোরাইলেজ, ফসফোরাইলেজ কোনটাতে আছে, হেক্সোকাইনেজ। ঠিক আছে, নামগুলো একটু মনে রাখো। আর এটা একটু লাগবে, আইইউবি অনুসারে এনজাইম কয় প্রকার, 6 প্রকার। এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আইইউবি অনুসারে এনজাইম কয় প্রকার ভাইয়া, 6 প্রকার। এনজাইমের কার্যকারিতা আমরা একটু আগে পড়ছি, ওগুলাই বলছে যে এই যে 35 থেকে 40 ডিগ্রি তাপমাত্রায় ভালো কাজ করে। ঠিক আছে, আর কি 6 থেকে 9 পিএইচ এর ভিতরে ভালো কাজ করে। এবং দেখো এখানে একটা বলছে বিভিন্ন এনজাইমের অপটিমাম পিএইচ বলছে, পেপসিনের অপটিমাম পিএইচ কত, 2। ইনভার্টেজ, সেলুলোবায়েজ, ঠিক আছে, ইউরিয়াস ট্রিপসিন, এটা তোমরা মনে রাখতে পারো পিন সিট দিয়ে, কি দিয়ে, PIN, পিন সিট, SIT, পিন সিট, এটাতে মনে রাখবা। ঠিক আছে, দেখো সিরিয়াল আছে 2, 4, 5, 7, 8। ঠিক আছে, এবার মনে রাখবা 2, 4, 5, 7, 8। ঠিক আছে, পিন মানে কি, পি মানে কি, পিতে হলো মনে রাখবা পেপসিন, পিতে কি ভাইয়া, পিতে হলো পেপসিন। ইনতে মনে রাখবা ইনভার্টেজ, ইনতে কি, ইনভার্টেজ, তাহলে পেপসিনের 2, ইনভার্টেজের 4। সিটের এজ দিয়ে মনে রাখবা সেলুবায়েজ, সেলুবায়েজের পিএইচ কত, 5। আয়ের কত, আইতে হলো ইউরিয়েজ, ইউরিয়েজের কত, 7। আর টিপসিন, টিতে টিপসিন, টিপসিনের কত, 8। ঠিক আছে, হয়ে গেছে, ওকে। এবং দেখো কিছু কিছু ধাতুর উপস্থিতিতে এনজাইমের কার্যকারিতা নষ্ট হয়ে যায়, যেমন কি জিঙ্ক, সিলভার এবং কপার। ঠিক আছে, জিঙ্ক, সিলভার, কপার উপস্থিতি কি করে ভাইয়া, এনজাইমের কার্যকারিতা নষ্ট করে দেয়। এবং কিছু কিছু ধাতু কি করে, এনজাইমের কার্যকারিতা বাড়িয়ে দেয়, যেমন ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, কোবাল্ট, নিকেল, এগুলো কি করে, এনজাইমের কার্যক্ষমতা বাড়িয়ে দেয়। দেখো এখানে বিভিন্ন এনজাইম ব্যবহারের কথা বলা হয়েছে, ব্যবহারগুলো একটু পড়বা। ঠিক আছে, ব্যবহার দেখো, ব্যবহারগুলো পড়বা, সবগুলো ব্যবহারই পড়বা। ঠিক আছে, সেলুলেজ, তারপরে কি প্রোটিয়েজ, অ্যামাইলেজ, এই যে অ্যামাইলেজের ব্যবহার। ঠিক আছে, আচ্ছা এই দেখো প্রোটিয়েজ, প্রোটিয়েজের একটা দেখো, এই যে লাস্টটা দেখো, যে রক্ততঞ্চনে প্রোটিয়েজ এনজাইমের ব্যবহার করা হয়। এটাও কিন্তু তোমাদের আমি কুইজে দিছিলাম, তোমরা কেউ অ্যান্সার করো নাই, অনেকেই করছে বাট খুব কম। ঠিক আছে, এগুলো কিন্তু অ্যান্সার করতে হবে ভাইয়া। দেখো প্যানক্রিয়েটিভ এনজাইম
দেখো রিপ্লেসমেন্ট থেরাপিতে কোনটি ব্যবহার করা হয়? অ্যামাইলেজ এনজাইম। এগুলো একটু দেখো, মানে সবগুলো দেখবা একবার করে, ঠিক আছে? ক্যাটালাইজ এনজাইম, ঠিক আছে, এগুলো একটু দেখো। জাইমেজ এনজাইম ইস্টে ব্যবহার করা হয়, অ্যালকোহল উৎপাদন ব্যবহার করা হয়, ঠিক আছে? লাইপেজ এনজাইম, ঠিক আছে, দই পনির তৈরিতে বেকারি শিট ব্যবহার করা হয়, ঠিক আছে? এগুলো একটু দেখো। এখন দেখো ফলের রস তৈরিতে পেকটিন এনজাইম ব্যবহার করা হয়, পনির তৈরিতে ব্যবহার করা হয় রেনিন এনজাইম, ঠিক আছে? এগুলো একটু দেখবা। তারপরে ভাই দেখো নিচে আসো, যে ইউরিয়া এবং ইউরিক অ্যাসিড তৈরিতে ইউরিয়েজ এবং ইউরিকেজ এনজাইম ব্যবহার করা হয়। দেখো নামের সাথেই এনজাইমের মিল। ইউরিয়া, ইউরিয়েজ, ইউরিক অ্যাসিড ক আছে, ইউরিক কেজ এনজাইম, ঠিক আছে, কিন্তু এনজাইমের মিল আছে, এভাবে রিলেট করে করে পড়বা। তারপরে চোখে ছানি অপারেশন, এখানে টিপসিন এনজাইম ব্যবহার করা হয়, এটা মনে রাখবা, ঠিক আছে? তারপর আইসক্রিম তৈরিতে কোনটা ব্যবহার করা হয়? ল্যাকটেজ এনজাইম ব্যবহার করা হয়। রক্ত জমাট গলানোর জন্য ব্যবহার করা হয় কোনটা? ইউরিওবাইলেজ, ঠিক আছে, ইউরোবাইলেজ, এটা খুবই ইম্পর্টেন্ট। রক্ত জমাট গলাইতে কোনটি ব্যবহার করা হয়? জমাট বাঁধা রক্ত গলাতে ইউরোবাইলেজ এনজাইম ব্যবহার করা হয়। রাবার শিপে ব্যবহার করা হয় ক্যাটালেজ। রাবার শিপে ব্যবহার করা কোনটা ব্যবহার হয়? ক্যাটালেজ, ঠিক আছে? ওকে, তো এই তো মোটামুটি আর দুইটা ছক আছে, একটু রিডিং দিবা সুন্দর করে, আমাদের মোটামুটি চ্যাপ্টার শেষ, ঠিক আছে? ওকে, দেখো শেষ পর্যন্ত ক্লাস করতেছে মাত্র একজন। যাই হোক, দোয়া করি যে একজন ক্লাস করতে আসছো তো মেডিকেলে চান্স পাও, ভালো একটা পর্যায়ে যাও, সেই দোয়া করি। যাই হোক, পরীক্ষা দাও ঠিক মতো, সবাই ভালোভাবে পড়ো, ঠিক আছে? কিছু কথা বলতাম তাই স্টুডেন্টই নাই। আচ্ছা যাই হোক, তাহলে ক্লাস শেষ, সবাই ভালোভাবে পড়ো, প্রিপারেশন নাও, পরীক্ষা দাও, সবার জন্য শুভকামনা, ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ সবাইকে, আসসালামু আলাইকুম।